আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই অনেকেই আপনারা আমার সাথে জয়েন করেছেন। ইতিমধ্যে আমি অনেককে দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। হোপফুলি অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারবো। ইতিমধ্যে আমি আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা অনেককেই জয়েন করেছেন। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। ওকে, সবাই দ্রুত জয়েন করবেন। আমরা দ্রুত শুরু করতে চাই। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। ওকে, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। সাউন্ড হোপফুলি ঠিক আছে। আমরা আজকে ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস আপনাদের সাথে। আমি দীর্ঘদিন আমাদের ক্লাসের বাইরে ছিলাম। হোপফুলি এবার আপনাদের সাথে আমার কিছু সময় কাটবে। ইতিমধ্যেই আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন। ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। ওকে, হোপফুলি আমরা চমৎকার একটা সেশন আমাদের হবে। ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন। আজকের সেশনে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট রায়হান সুবহান। ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন। আমি বেসিক্যালি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে। ফৌজদারি কার্যবিধির 10টি সেশন আমি আপনাদেরকে নিব। আজকেরটা আমাদের প্রথম ক্লাস। ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জয়েন করেছেন। হোপফুলি আরো অনেকে আপনারা জয়েন করবেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে আমাদের একটা বেসে আমি আর একটা ল পড়িয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। ওকে, আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তামাদি আইন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি তামাদি আইনের পুরো তামাদি আইনটা আপনাদেরকে পড়িয়েছি। আমার মনে হয় আমি যেটুকু পড়িয়েছি এগুলো আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য একেবারে এনাফ। সেখানে আমি তামাদি আইনের একটা সাজেশনও দিয়েছি আপনাদেরকে পড়ানোর পরে। তামাদি আইনে আমি বলেছি আপনারা কোন কোন ধারাগুলো পরীক্ষার জন্য পড়বেন। বেসিক্যালি সেখানে আমি বলেছি আপনি সেকশন 2 থেকে একটা ভালো প্রিপারেশন নেবেন, যেখানে দুইটা সংজ্ঞা পড়তে হবে, গুড ফেথ এবং ইজমেন্ট। সেকশন 3 নিয়ে বলেছি, 4 নিয়ে বলেছি। 5-এ কন্টিনিউশন অফ ডিলে নিয়ে বলতে গিয়ে এক্সটেনশন অফ পিরিয়ড অফ লিমিটেশন নিয়ে আলোচনা করেছি। লিগ্যাল ডিসেবিলিটি নিয়ে সেকশন 6, 7, 8 আলোচনা করেছি এবং হচ্ছে সেকশন 12, 14 আলোচনা করেছি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 18-তে ফ্রড নিয়ে আমরা কথা বলেছি এবং একই সাথে আরো কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাকনলেজমেন্ট নিয়ে বলেছি। সেকশন 22 এবং 26-ও আমরা কিন্তু আলোচনা করেছি। সেকশন 26-এ ইজমেন্ট নিয়ে আলোচনা করেছি। সেকশন 26 এবং 28 আলোচনা করেছি, 29 আলোচনা করেছি। তো আমার মনে হয় ওটুকু আপনার জন্য এনাফ। স্যার পেজ নাম্বার বলবেন? আচ্ছা, পেজ নাম্বার লাগবে না। আমি আশা করি পেজ নাম্বার ছাড়াই ক্লাসটি খুব স্মার্টলি সামনে নিতে পারবো। ওকে, তো আজকের সেশনে আমরা বেসিক্যালি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন। তো আজকে প্রথম ক্লাসে আমাদের ভেরি ফার্স্ট ক্লাস, যেখানে আমরা হচ্ছে সিআরপিসি নিয়ে আলোচনা করব। সিআরপিসি আমাদের প্রথম ক্লাস। আমি আপনাদেরকে এর আগে তামাদি আইন পড়িয়েছিলাম। তামাদি আইনের সবগুলো বিষয় পড়িয়েছি। আমাদের অন্যান্য যারা টিচার আছেন ওনারাও কিন্তু অনেকগুলো ল আপনাদের ক্লাস নিচ্ছেন। একই সাথে আমি কিন্তু আপনাদের আগামী ক্লাসগুলোতে আমাদের সাথে আপনার সিপিসি, পেনাল কোড, এভিডেন্স সহ অন্যান্য যে লগুলো আছে, আশা করি সেই লগুলোতে আমি আপনাদের সামারি নেওয়ার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, আমরা এই সিআরপিসি 1-এ আজকের সেশনে যে বিষয়টা আলোচনা করব, আমাদের আলোচনার যে টপিকটা থাকবে সেটি হচ্ছে আমরা বেসিক্যালি আলোচনা করব সেকশন 1 থেকে স্টার্ট করে সেকশন 32 এই বিষয়টা আমরা আলোচনা করব। এবং একই সাথে একটা কেসের একটা ম্যাপ নিয়ে আমি আলোচনা করব। একটা কেসের ম্যাপ নিয়ে একটা ফৌজদারি মামলা কিভাবে সেটি শুরু হয় এবং কিভাবে শেষ হয়,
বেসিক্যালি আমরা ফৌজদারি কার্যবিধিতে যেটা অধ্যয়ন করি সেটি হচ্ছে একটা ফৌজদারি মামলার পুরো জার্নিটা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাই মূলত আমরা আপনার হচ্ছে সিআরপিসিতে আমরা সেটা পড়ি। এটা নিয়ে আমি আপনাদেরকে ইতিমধ্যে একটা নোটও দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে আমার সাথে জয়েন করেছেন। আমি একটু গ্রুপ যদি চেক করি দেখতে পাচ্ছি আপনারা অনেকে জয়েন করেছেন। ওকে, আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখে নিব যারা জয়েন করছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে আপনারা জয়েন করেছেন, ইটস ওকে। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমি আমার মনে হয় একটু কেস ম্যাপটা নিয়ে কথা বলি, এরপরে আমরা আজকের যে ক্লাসের টপিক সেকশন 1 থেকে 132 এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে প্রেশার না নেওয়ার জন্য। তো আজকের ক্লাসে আমরা এই সিআরপিসির যে সেকশনগুলো আমি উল্লেখ করেছি এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যেখানে সেকশন 4 এর ডেফিনিশন নিয়ে আলোচনা করব, সেকশন 6 এ ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোডস নিয়ে আলোচনা করব, সেকশন 7 এ সেশন ডিভিশন নিয়ে আলোচনা করব, সেকশন 9 এ আমরা কোর্ট অফ সেশন নিয়ে বলবো, সেকশন 10 এ আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করব, এবং সেকশন 11 এ আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে কথা বলবো, সেকশন 12 এ আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়ে কথা বলবো। এরপরে আমরা সেকশন 22 এবং 25 নিয়ে আলোচনা করব, জাস্টিস অফ ফিস ফর মফস্বল। সেকশন 28 এ এই যে পেনাল কোডের অধীনে যে অপরাধগুলো আছে এগুলোর বিচার কে করবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে সেকশন 29C এন্ড সেকশন 33A এই দুটো একসাথে আমরা আলোচনা করব, যেখানে আমরা সেকশন 33A তে বলা আছে দ্য ম্যাজিস্ট্রেট হু আর এম্পাওয়ার্ড আন্ডার সেকশন 29C দে ক্যান নট পাস সেন্টেন্স এক্সিডিং 7 ইয়ার্স। এরপরে সেকশন 31 এবং 32 এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব। জাস্ট একটু প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম। আচ্ছা, আমরা আলোচনাটা শুরু করার আগে আমি আমার মনে হয় একটা ফৌজদারি মামলা নিয়ে আগে একটু কথা বলে ফেলি। তাহলে একটা ক্রিমিনাল কেসের যে জার্নিটা আমি যদি বলি একটা ক্রিমিনাল কেসের যে জার্নিটা, এই জার্নিটাই হচ্ছে আসলে বেসিক্যালি সিআরপিসি। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের একটা মামলা স্টার্ট করতে হবে। তাহলে আমরা যদি একটা মামলা স্টার্ট করি, আপনার বাসায় যদি ডাকাতি হয় আপনি একটা জিআর মামলা করবেন, এই জিআর মামলা নিয়ে আমরা সেকশন 154 আলোচনা করব। ঠিক আছে, এরপর আপনার হচ্ছে যদি সেটি নন জিআর কেস হয় এটা আমরা বেসিক্যালি সেকশন 154 আমরা ফাইল করি। ইউডি কেস, ইউডি মামলা নিয়ে গতবার কাউন্সিল একটা প্রশ্ন আপনাদেরকে করা হয়েছে, যেটি আমরা 174 আলোচনা করব। আর থানার মধ্যে যদি মামলা না নেয় সেক্ষেত্রে আমরা কোর্টে গিয়ে মামলা করতে পারি, যেটাকে আমরা বলি সিআর কেস, যেটি হচ্ছে সেকশন 200। আমরা যখন কোনো একটা মামলা দায়ের করি, মামলা দায়ের পরে আসলে বেসিক্যালি কি হয় আমাকে একটু বলেন। তাহলে আমরা এই যে মামলা দায়ের করলাম, হয় আমরা জিআর মামলা করলাম, না হয় নন জিআর কেস করলাম, অথবা ইউডি মামলা করলাম আনন্যাচারাল ডেথ, অথবা আমরা সিআর মামলা করলাম। এরপরে কি হয়, অনেকগুলো বিষয় হইতে পারে। মামলাটা আমরা করব কোথায়? থানা হতে পারে অথবা কোর্টে হইতে পারে। তাহলে কোর্টের কথা যদি বলি তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন কয় ধরনের কোর্ট আছে, কোন কোর্ট কোথায় আছে, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেকশন 1 থেকে স্টার্ট করে আপনার হচ্ছে সেকশন 36 পর্যন্ত। এখানে কোর্টের পাওয়ার, কোর্টের নাম সবগুলো আছে। মামলা যদি হয় আসামি অ্যারেস্টের একটা বিষয় থাকে, তখন আমরা আলোচনা করবো আসলে অ্যারেস্টটা কিভাবে করা হবে, হাউ টু অ্যারেস্ট। সেকশন 46 থেকে আমরা এই অ্যারেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। 46 থেকে স্টার্ট করে সেকশন 67 এখানে অ্যারেস্ট নিয়ে অনেকগুলো বিষয় আছে। কোন ক্ষেত্রে আপনি উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, মামলা হওয়ার পরে আরেকটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে জামিনের বিষয়। যদি মামলা হয়ে যায় এখানে একটা জামিনের বিষয় আসে। যদি আপনার থানায় যদি মামলা হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার জামিনের একটা বিষয় থাকে, যে জামিন নিয়ে আমরা আলোচনা করবো 496 থেকে স্টার্ট করে 502-তে। এখানে বেলেবল অফেন্সে কিভাবে জামিন নেবেন, নন বেলেবল অফেন্সে কিভাবে জামিন নেবেন, এবং একই সাথে 498-ও কিন্তু আমরা জামিন নিয়ে কথা বলবো। কেমন? তাহলে এগুলো সবগুলো কিন্তু মামলা হওয়ার পরে এই পরিস্থিতিগুলো হইতে পারে। আমি আপনাদের কমেন্টসগুলো কিন্তু দেখে নিব। ইতিমধ্যে অনেকে আমার সাথে হয়তো আপনারা জয়েন করেছেন। ওকে, অনেকে আপনারা জয়েন করেছেন। আচ্ছা, আরো কিছু কাহিনী হইতে পারে, সেটা হচ্ছে মামলা হওয়ার পরে কিন্তু তদন্তের একটা বিষয় আছে। এই তদন্ত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব 156 থেকে স্টার্ট করে সেকশন 176। আর যদি আপনি কোর্টে মামলা করেন সেই ক্ষেত্রে হইতে পারে যে বিষয়টা, সেটা হচ্ছে সেকশন 201 থেকে স্টার্ট করে 203 পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু হইতে পারে। তাহলে আমরা মামলা দায়ের করলাম, মামলা দায়েরের পরে এই পরিস্থিতিগুলো হইতে পারে। কেমন? তাহলে আমি যদি আপনাদেরকে এই বিষয়গুলো আপনি কিন্তু এখন ডিপলি বুঝবেন না, বোঝার কোনো বিষয় নেই, মানে এখন বুঝতে হবে না। আমি এখন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে ফৌজদারি কার্যবিধি আমি যে ক্লাসটা নিব,
বা আমি যে লটা আমি আপনাদেরকে বা লটা আপনাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি, এই লটা আসলে বেসিক্যালি কি, মানে এখানে কি হবে, এখানেই হবে যে এই লয়ের সবগুলো ধারা কোনটা কিভাবে আসবে, এটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রসিড করবো, কেমন? আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে প্রথমে আমরা যদি দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। ওকে, অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে প্রথম স্টেপ আমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি, 154, 155, 174, সেকশন 200। সেকেন্ড স্টেপে এসে ক্লাসিফিকেশন অফ কোড, তারপরে হচ্ছে অ্যারেস্টের যে বিষয়গুলো, এরপরে বেইলের যে বিষয়গুলো, এরপরে হচ্ছে আপনার ইনভেস্টিগেশনের যে বিষয়গুলো, এরপরে হচ্ছে সিআর মামলা হওয়ার পরে যা হয় সেই বিষয়গুলো। তাহলে দেখেন অনেকগুলো কিন্তু কি আছে, স্টেপ আছে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে মামলা আমলে নেওয়া, যেটাকে আমরা বলি। আচ্ছা, তাহলে সেকশন 190 নিয়ে আমরা কিন্তু আপনার বিস্তারিত আলোচনা করব, কেমন? তাহলে আমরা যদি সেকশন 190-তে যাই, দেখেন তাহলে এই সেকশনগুলো থেকে আমরা এখানে জাম্প করলাম। 190-তে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে। আমি আপনাদের কমেন্টসগুলো চেক করব, যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে আপনারা হচ্ছে কমেন্ট করবেন। ওকে, তাহলে 190-তে আমি আপনাদেরকে পড়াবো। তাহলে দেখেন, আপনি যদি কোর্টে যদি মামলা করেন তাহলে ম্যাজিস্ট্রেট পাবে একটা হচ্ছে কমপ্লেন, ঠিক আছে, একটা কমপ্লেন পাবে। আর যদি ইনভেস্টিগেশন হয় তাহলে সেই ক্ষেত্রে একটা রিপোর্ট পাবে। তাহলে কমপ্লেন্টের উপর ভিত্তি করে অথবা রিপোর্টের উপর ভিত্তি করে অথবা ওন নলেজের উপর ভিত্তি করে উনি মামলা আমলে নিতে পারে। তাহলে মামলা আমলে নেওয়ার পরে কি হবে, সেকশন 204 নিয়ে আলোচনা করব। উনি প্রসেস ইস্যু করবে। প্রসেস ইস্যু করা মানে কি, হয় সামন দিবে, না হয় ওয়ারেন্ট দিবে। সামন ওয়ারেন্টে যদি কাজ না হয় সেক্ষেত্রে প্রোক্লেমেশন দিবে, হুলিয়া, যেটাকে আমরা বলি আমার নেতার হুলিয়া, আপনার হচ্ছে নিতে হবে তুলিয়া। ওকে, এরপরে তারপরে যদি কোনো ধরনের কাজ না হয় সেক্ষেত্রে আপনার অ্যাটাচমেন্টের জন্য আদেশ দিবে, কেমন? ওকে, তারপরে যদি আপনার হচ্ছে কাজ না হয় অ্যাটাচমেন্টের আদেশ দিবে। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ট্রায়াল এন্ড অ্যাবসেন্সিয়া, যেটা 339B-তে বলা আছে, খেয়াল করেন। তাহলে দেখেন আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সেকশন 204-এ আপনার হচ্ছে সামন, এই সামন নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ইতিমধ্যেই অনেকে আপনারা জয়েন করেছেন। এই সামন নিয়ে আমরা আলোচনা করবো 68 থেকে 74-এ, ওয়ারেন্ট নিয়ে আলোচনা করবো 75 থেকে স্টার্ট করে 85-এ, প্রোক্লেমেশন নিয়ে আমরা আলোচনা করবো 86, ঠিক আছে, 87। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট নিয়ে আলোচনা করবো আমরা 88। তো এখন হচ্ছে আমরা বিচার কিন্তু শুরু হচ্ছে। বিচার শুরু হওয়ার আগে ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নিল। আমলে নেওয়ার পরে উনি আসামিকে কিন্তু হাজির করবে, কারণ আসামির উপস্থিতিতে বিচার হইতে হবে। হাজির করার ওয়ে কি, ওয়ে হচ্ছে সামন, ওয়ে হচ্ছে ওয়ারেন্ট, ওয়ে হচ্ছে প্রোক্লেমেশন, ওয়ে হচ্ছে অ্যাটাচমেন্ট। সামন দিলাম, কাজ হয় নাই, ওয়ারেন্ট দিতে পারে। ওয়ারেন্ট দিলেও আসে নাই, তাহলে হুলিয়া ঘোষণা করবে, আমার নেতার হুলিয়া, নিতে হবে তুলিয়া, আলোচনা করবে, এগুলো আমি পরে। এরপরে অ্যাটাচমেন্ট, তারপরেও যদি কাজ না হয় 339B-তে আপনার হচ্ছে কি করবে, পত্রিকায় আপনার হচ্ছে পেপার নোটিশ দিবে। সেই ক্ষেত্রে তারপরেও যদি না আসে আপনার হচ্ছে এরপর যে হচ্ছে ট্রায়াল এন্ড অ্যাবসেন্সিয়ার আদেশ দিতে পারে, অনুপস্থিতিতে বিচার, কেমন? আসটা তো ভালো কথা। এই পর্যায়ে এসে মামলাটাকে বলা হয় দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল। মামলাটা এখন বিচারের জন্য প্রস্তুত। এখন যে ম্যাজিস্ট্রেটের কাছে এত কিছু হইলো, উনি যদি এটা বিচার করতে পারেন তাহলে তো ভালোই, কেমন? আচ্ছা, তাহলে এর পরবর্তীতে কি হচ্ছে দেখেন। তাহলে এখন দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল, দ্য কেস ইজ রেডি ফর ট্রায়াল, দ্য কেস ইজ রেডি ফর আপনার হচ্ছে ট্রায়াল, এটা বিচারের জন্য প্রস্তুত। এরপর উনি কি করবে, সেকশন 205C, সেকশন 205C, ঠিক আছে। যদি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি এটা বিচার করে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে থাকবে। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার না হয়, দ্য কেস ইজ এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সেশন, এটা দায়ের আদালত বিচার করবে, তখন মামলাটা কিন্তু ওখানে পাঠিয়ে দেওয়া হবে, কেমন? তাহলে দেন মামলাটা ওখানে চলে যাবে। এরপর এখানে যাওয়ার পরে বিচার শুরু হবে। এই বিচার সংক্রান্ত ধারাগুলো হচ্ছে 221 থেকে স্টার্ট করে 240, 241 থেকে স্টার্ট করে 250, 260 থেকে স্টার্ট করে 266, 265 থেকে স্টার্ট করে আপনার হচ্ছে 265 এর এল পর্যন্ত, এগুলো হচ্ছে সবগুলো বিচার। তাহলে এখন বিচার, এখানে আসে বিচারটা হবে। বিচারে চার্জ ফ্রেম হবে, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার, সামারি ট্রায়াল, সেশন কোর্টের বিচার, অনেকগুলো কিন্তু বিধান এখানে আছে। এই বিচার করার সময় অনেকগুলো বিষয় হবে, সেখানে পরীক্ষা করবে, আর অনেকগুলো বিষয় আছে, এভিডেন্স গ্রহণ করবে, রায় দিবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সব ধারাগুলোতে 339 থেকে স্টার্ট করে আপনার হচ্ছে 339 থেকে স্টার্ট করে সেকশন ধরেন হচ্ছে 40.399 পর্যন্ত এখানে অনেকগুলো প্রভিশন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেমন? আচ্ছা, এতটুকু গেল।
এখন বিচারতে একটা রায় হয়ে যাবে। রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় বা রায়ের পরে যদি আপনি আপিল করতে চান, দেন হচ্ছে আপিলের স্টেজটা শুরু হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো 404 থেকে স্টার্ট করে 431। আপিলের পরে হবে হচ্ছে আপনার রিভিশন, যেটা আলোচনা করবো 435 থেকে স্টার্ট করে 442A। দিস ইজ আর রিভিশন, আপিল এবং হচ্ছে রিভিশন। আপিল এবং ডিভিশনের পাশাপাশি আরেকটা রেমেডি আছে, যেটা নিয়ে আমরা বিস্তারিত পর আলোচনা করব। দিস ইজ দ্য কোয়াশমেন্ট 561A। এর বাইরেও আরো কিছু বিধান আছে, যেমন হচ্ছে আমরা 106 থেকে স্টার্ট করে সেকশন 153, এগুলো হচ্ছে আলাদা প্রভিশন। এগুলো ম্যাক্সিমামই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিলেটেড, এগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। এর বাইরে আরো কিছু মিসসেলেনিয়াস কিছু কি আছে, আপনার সেকশন আছে, যেগুলো নিয়ে আমরা আপনার সামনে আলোচনা করব। যেমন 503 থেকে স্টার্ট করে এখানে অনেকগুলো সেকশন আছে। এই যে আপনার হচ্ছে এই সেকশনগুলো নিয়ে বেসিক্যালি আপনার হচ্ছে সিআরপিসিটা। তো আমি যদি বলি এটাই হচ্ছে বেসিক্যালি সিআরপিসি। তো আপনার আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি বেসিক্যালি এত কিছু কথা কেন বললাম, এটার পিছনে যেটা কারণ সেটি হচ্ছে জাস্ট আপনাকে একটু ইনফরমেশন দেওয়া। জাস্ট স্যার বোর্ড ঠিক করেন, স্যার দয়া করে একটু ধীরে বললে সুবিধা হয়। ওকে স্যার, অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আস্তে আস্তে বলবো। কালকের পরীক্ষাটা সবচেয়ে বেশি খারাপ দিয়েছি। আচ্ছা স্যার, একসাথে এত কিছু বলছেন, কিছুই বুঝতে পারছি না। ওকে আচ্ছা, আমি বোর্ড ঠিক করে দিচ্ছি, হোপফুলি প্রবলেম হবে না। আচ্ছা প্লিজ স্পিক স্লোলি। আচ্ছা আমি স্লোলি বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রথমে আমরা আরেকটু দেখে ফেলি কেমন। আসলে আমরা সিআরপিসিতে করব কি, দিস ইজ এ কোয়েশ্চেন। মানে আমাদের সিআরপিসিতে স্যার মাথা ঘুরাইতে, আচ্ছা মাথা ঘুরতেছে দেখে না, মাথা ঘোরার কোনো কারণ নেই। সিআরপিসি যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাস এখন আমি যাইনি, ঠিক আছে, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। মানে সিআরপিসিতে আসলে হবেটা কি, দিস ইজ এ কোয়েশ্চেন। এই যে সিআরপিসিতে এই কাজগুলি হবে, পুরো সিআরপিসিতে আমরা যেটা দেখব এটা হচ্ছে একটা মামলার জার্নি, এ জার্নি অফ এ কেস। একটা আচ্ছা আমরা আস্তে ধীরে যাব। ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন। স্যার আপনি একদম, স্যার আমি একদম নতুন। ওকে হোপফুলি ঠিক আছে। হ্যাঁ ওকে আচ্ছা স্যার, আপনি এত হুবহু ধারাগুলো একসাথে কিভাবে মনে রাখেন? আচ্ছা স্যার ধারণা দিচ্ছে, আমি এখনো পড়া স্টার্ট করি নাই। আমি এখনো পড়া স্টার্ট করি নাই। যেমন ধরেন আমি আপনাকে কোথায় পাঠানোর আগে আমাকে একটা ব্রিফ করতে হবে না? মানে আপনি যে পথ দিয়ে যাবেন আসলে ওখানে কি থাকবে, ওখানে কি কেউ আপনাকে বাধা দিবে কিনা, বা আপনি কি কি পেতে পারেন, একটা প্রাইমারি আইডিয়া দেওয়া। যেহেতু সিআরপিসির আজকে একেবারে প্রথম ক্লাস, তো আপনি আসলে সিআরপিসির মধ্যে আমরা পাবোটা কি এটা আপনাকে বললাম। সিআরপিসি আসলে বেসিক্যালি হচ্ছে একটা ফৌজদারি মামলার যে জার্নি, দীর্ঘ যে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই হচ্ছে সিআরপিসি। বুঝতে পারছেন? তাহলে সিআরপিসিতে আমরা বেসিক্যালি পাবো একটা ফৌজদারি মামলা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সবকিছু এই সিআরপিসিতে কিন্তু বলা আছে। আমি জাস্ট এই আইডিয়াটা দেওয়ার জন্য এত কথা বলা। আমি জানি একেবারে ফার্স্ট ক্লাসে আপনি এগুলো বুঝবেন না। আপনি ফার্স্ট ক্লাসে হোয়াট ইজ আপিল, রিভিশন, কোয়াশমেন্ট, বেইল, এগুলো কিন্তু আপনি জানবেন না। তো প্রথম ক্লাসে এত কিছু বলার মানেটা হচ্ছে আপনাকে একটা আইডিয়া দেওয়া যে সিআরপিসিতে আমরা পাবো কি। কেমন? ওকে, সাউন্ড প্রবলেম একজন বলেছেন, সাউন্ড কি এখন ঠিক আছে? ওকে, সাউন্ড প্রবলেম, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন। আচ্ছা আমাকে একটু কাইন্ডলি বলবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। একজন বলেছেন সাউন্ড প্রবলেম, হোপফুলি সাউন্ড ঠিক আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? এবার আমরা শুরু করতে পারি। তাহলে দেখেন সিআরপিসিতে, তাহলে বেসিক্যালি এই দুইটা কাজে কিন্তু আমরা সিআরপিসিতে করব। এতক্ষণ ধরে আমরা যেটা বললাম, তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলেছি আমি আসলে সিআরপিসিতে আপনাকে যেটা করব, এই যে লম্বা যে ক্লাসগুলো হবে, এই যে দেখেন সিআরপিসি যে একটা দীর্ঘ যাত্রা। প্রথম যাত্রাটা হচ্ছে একটা মামলা দায়েরের মাধ্যমে আসলে সিআরপিসি তার ফাংশন শুরু করে। একটা মামলা হলেই সিআরপিসি তার কাজটা করা স্টার্ট করে ফেলে। কেমন? তাহলে মামলা হলে আমরা মামলাটা সেকশন 1, এই যে এই মামলাগুলো আমরা করি, কোন কোন ধারায় করি আপাতত আমাদের মনে রাখার কোনো দরকার নেই। কেমন? আর এটা কোনো রিলিজিয়াস কোনো গ্রন্থ না যে আপনাকে হুবহু মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এটা আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডে আপনার মাথায় চলে আসবে। তাহলে আমরা এই যে দেখেন, তাহলে 4 ধরনের মামলা আমরা করলাম। মামলা করার পরে কি কি কাহিনী হচ্ছে দেখেন, এই বিষয়গুলো আমরা বললাম।
এরপরে মামলা আমলে নেওয়ার বিষয়ে আলোচনা করলাম। আমলে নেওয়ার পরে প্রসেস ইস্যু করতে পারে। প্রসেস ইস্যু মানে কি? সামন দিবে, ওয়ারেন্ট দিবে, প্রোক্লেমেশন জারি করবে, অ্যাটাচমেন্ট করবে। তারপরে হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 339V তে আলোচনা করেছে। এরপরে দেন আমরা সেকেন্ডে গিয়ে বলেছি এরপরে হচ্ছে মামলার বিচার। বিচারের ক্ষেত্রে এটি ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হইতে পারে, সেশন কোর্টে বিচার হইতে পারে। বিচারের সময় কিন্তু অনেকগুলো কাজ আছে। বিচার হওয়ার পরে রায় হবে, রায়ে কিন্তু আপনি সংক্ষুব্ধ হইতে পারেন, ইউ মে বি অ্যাগ্রিভড। সেই ক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারেন, যেটা নিয়ে আমরা আলোচনা করবো 404 থেকে 431। এরপরে রিভিশন, এরপরে কোয়াশমেন্ট, এরপর আরো কিছু সেকশন আছে। বেসিক্যালি এই সবগুলো নিয়েই হচ্ছে আপনার হচ্ছে সিআরপিসি। তো আজকের ক্লাসে আমরা সিআরপিসির যেহেতু প্রথম ক্লাস আমাদের, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এবার আমরা প্রথম থেকে স্টার্ট করি। ইতিমধ্যে অনেকে আমার সাথে আপনারা জয়েন করেছেন, হোপফুলি সাউন্ড ঠিক আছে। তোমার মোবাইলের নেটটা বন্ধ করে দাও, সবার নেট বন্ধ করে দাও। জি না, ওকে, ওদের নেটটা বন্ধ করে দাও, বাকিদের সবার নেট ওকে। এবার আমরা তাহলে সিআরপিসির একেবারে প্রথম ক্লাস আমরা চলে যাই। সিআরপিসির জাস্ট ফার্স্ট ক্লাস থেকে আমরা প্রথম থেকে একেবারে শুরু করে দিই। কেমন? এতক্ষণ আমি যেটা বলেছি এটা ছিল জাস্ট একটা ইন্ট্রোডাকশন। আজকের সেশনে আমরা বেসিক্যালি একেবারে সিআরপিসি প্রথম থেকে আমরা স্টার্ট করব। আশা করি ভালো একটা ডিরেকশন আপনারা পাবেন। তাহলে সিআরপিসির প্রস্তুতির ক্ষেত্রে আমি যদি বলি, বার কাউন্সিলের ক্ষেত্রে আমাদের সিআরপিসি থেকে আমরা এমসিকিউ পাবো 20টা, আর জুডিশিয়ারিতে সিআরপিসি থেকে আমাদের এমসিকিউ পাবো আমরা 3 থেকে হচ্ছে 4টা। কেমন? তাহলে 20টা এবং 3 থেকে 4টা। 20 থেকে আপনি টার্গেট করবেন 18টা, আমার মনে হয় এনাফ। 2টা আপনি ছেড়ে দিবেন, সবগুলো টার্গেট করার কোনো দরকার নেই। আপনি 18টা টার্গেট করবেন, আর জুডিশিয়ারিতে 3-4টা এগুলো আপনি ইজিলি পারবেন। কেমন? আচ্ছা, তাহলে সিআরপিসি 1-এ আমরা প্রথমে স্টার্ট করতে চাই যে ইন্ট্রোডাক্টরি যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে প্রথমত হচ্ছে এই সিআরপিসিটা আপনার পাস হয়, এটা হচ্ছে একটা 1898 সালের আইন। 1898 সালের, এটি হচ্ছে 1898 সালের 5 নং আইন। খেয়াল করেন, এই 5 নংটা একটু আমরা মাথায় রাখবো। এটি শুধুমাত্র 5 নং বললে ভুল হবে। কেমন? এটাকে বলতে হবে 1898 সালের 5 নং আইন। 1898 সালে অনেকগুলো ল প্রণয়ন হয়েছে, এগুলোর কিন্তু সিরিয়াল আছে। যেটা জানুয়ারিতে হয়েছে সেটা 1 নাম্বার, যেটা ফেব্রুয়ারিতে হয়েছে 2 নাম্বার, যেটা ফেব্রুয়ারি লাস্ট হয়েছে সেটা 3 নাম্বার। এই যে সিআরপিসি, এটা ছিল 1898 সালের 5 নং আইন। তাহলে 5 নংটা মাথায় রাখতে হবে। আরেকটা ইনফরমেশন আমরা এখানে দেখব, এই যে 1898 সালের যে সিআরপিসি, এটা কার্যকর হয় কবে? এটি হচ্ছে 1 জুলাই কার্যকর হয়। 1 জুলাই আপনার হচ্ছে 1898 সালে এই লটা কার্যকর হয়। আরেকটা ইনফরমেশন আমরা এখানে দেখব, সেটি হচ্ছে এটা একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। আমরা যদি বলি দিস ইজ আ প্রসিডিউরাল ল, এটা একটা পদ্ধতিগত আইন। এটা পদ্ধতিগত হলো, এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটি হচ্ছে যেমন সেকশন 250, এখানে কিন্তু কোর্ট চাইলে কিন্তু পানিশমেন্ট দিতে পারে। মিথ্যা মামলা যদি কেউ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু দণ্ড দিতে পারে। এই যে দণ্ডের বিষয়টা, এটাকে আমরা সাবস্ট্যান্টিভ বলি। ঠিক আছে, সাবস্ট্যান্টিভ ইন নেচার বা মূল আইন, যেটাই হোক না কেন, পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে আপনার উত্তর হবে এটা একটা পদ্ধতিগত আইন। তাহলে আমরা বলেছি এটা 1898 সালের 5 নং আইন। আমরা বলেছি এটা 1 জুলাই 1898 সালে কার্যকর হয়। এবং এর সাথে আরেকটা ইনফরমেশন আমরা দিয়েছি, এটি হচ্ছে একটা পদ্ধতিগত আইন। নেক্সট, আমি এখানে ক্লাসে যেগুলো পড়াবো, আমার ক্লাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবেন। ঠিক আছে, এর বাইরে যদি প্রশ্ন লাগে সেটা প্রিলি মাস্টারে পাবেন, এর বাইরে থেকে প্রশ্ন হবে না। ওকে, এরপর আরেকটা বিষয় আমাদের লাগবে, সেটা হচ্ছে শিডিউল বা যেটাকে আমরা বলি তফসিল। তফসিল কয়টা আছে? তফসিল আসলে হচ্ছে 4টা। কেমন? তফসিল 4টার মধ্যে কোন তফসিলে কি আছে এটা একটু আমরা একটু দেখে নিই। কেমন? সেকেন্ড তফসিল যেটা আছে এটা একটু আমরা দেখবো, থার্ড তফসিলটা আমরা দেখবো, ফোর্থ তফসিলটা আমরা দেখবো, ফিফথ তফসিলটা আমরা দেখবো কোন তফসিলে কি আছে। কেমন? তফসিলের আগে কিন্তু ধারা আছে, অনেকগুলো ধারা আছে। ঠিক আছে, ধারা, এরপরে তফসিল আছে হচ্ছে টোটাল 4টা। অনেকে 5টা বলে, কিন্তু 5টা নেই, আছে 4টা। থার্ড শিডিউলে আমরা ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার আপনি লম্বা একটা তালিকা পাবেন। আর ফোর্থ শিডিউলে আপনি ম্যাজিস্ট্রেটদেরকে অতিরিক্ত কি কি ক্ষমতা দেওয়া যেতে পারে তার একটা তালিকা আপনি পাবেন। আর পঞ্চম শিডিউলে অনেকগুলো ফর্ম আছে। কেমন? সেকেন্ড শিডিউলে কি আছে? দিস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড শিডিউলে কি আছে? আচ্ছা দেখেন, সেকেন্ড শিডিউলে নিয়ে রিসেন্টলি সরকার সেকেন্ড শিডিউল একটা চেঞ্জ নিয়ে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা কথা বলবো, যে পরিবর্তনটা এনেছে এটা খুবই দরকার ছিল। এই পরিবর্তনটা সেকেন্ড শিডিউলে আনা হয়েছে। আচ্ছা, এটা একটু বলে ফেলি যেহেতু বিষয়টা চলে আসছে। পেনাল কোডের সেকশন 325 ধারার যে মামলাগুলো আমরা করি, পেনাল কোডের
আপনাকে যদি কেউ লাঠি দিয়ে যদি মারে এবং এটার কারণে যদি আপনার গ্রিভাস হার্ট হয়, ধরেন লাঠি দিয়ে মারলাম আপনার দাঁত ভেঙে গেছে, লাঠি দিয়ে মারলাম আপনার হার্ট ভেঙে গেছে, লাঠি দিয়ে মারলাম আপনার মাথা ফেটে গেছে, এটাকে আমরা বলি এটা গ্রিভাস হার্ট, গুরুতর আঘাত করেছি বাই লাঠি। লাঠি কি? এটা হচ্ছে একটা ব্লান্ট ওয়েপন, বুতাস্ত্র। বুতাস্ত্র দিয়ে যদি কেউ আপনাকে গুরুতর আঘাত করে সেটাকে আমরা 325 ধারার অপরাধ বলি পেনাল কোডে। কিন্তু ধারালো অস্ত্র দিয়ে যদি কেউ যদি আপনাকে গুরুতর আঘাত করে তখন আমরা অপরাধটাকে 326 ধারায় নিয়ে যাই, কেমন? এখন লাঠি দ্বারা যদি কেউ আপনাকে দাঁত ভেঙে ফেলে আপনি মামলাটা করবেন 325-এ। এই 325-এর যে অপরাধগুলো এগুলো কিন্তু আগে আইনে ছিল জামিনযোগ্য, মানে কোর্টে গেলেই আপনি জামিন পেয়ে যাবেন। এবং একই সাথে তাহলে এগুলো ছিল বেইলেবল ছিল, এটাকে সরকার কি করেছে? নন বেইলেবল করেছে। এখন আগে 325-এ কিন্তু সহজে জামিন পাওয়ার সুযোগ ছিল, যদি শুধু আমরা প্রমাণ করতে পারতাম দাঁড় বুত অংশ, দাঁড়াতে কিন্তু দুইটা অংশ, রামদাতে দুইটা অংশ, বুত অংশ দিয়ে মারলে 325, ধারালো অংশ দিয়ে মারলে 326। বুঝতে পারছেন? তাহলে এটাকে কিন্তু এখন কি করা হয়েছে? নন বেইলেবল করা হয়েছে, এটা খুবই দরকার ছিল। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু পরে সামারি করব। এই যে সেকেন্ড শিডিউল, তাহলে সেকেন্ড শিডিউলে আছে কি? সেকেন্ড শিডিউলে কি আছে এটা নিয়ে আমার মনে হয় একটু বিস্তারিত কথা বলা দরকার। সেকেন্ড শিডিউলে আসলে বেসিক্যালি আছে কি? এই যে সেকেন্ড শিডিউল, তাহলে সেকেন্ড শিডিউলে বেসিক্যালি কি আছে এটা নিয়ে আমার মনে হয় বিস্তারিত বলা দরকার। আচ্ছা আচ্ছা একটা, তাহলে সেক অফ কব ওয়ার বি কম পার্ট। আচ্ছা দেখেন, পেনাল কোডে যতগুলো ধারা আছে, যতগুলো অপরাধ আছে, যেমন ধরেন পেনাল কোডে অপরাধ আছে মার্ডার 302, তারপরে ধরেন হচ্ছে 326-এর মামলা 326, অথবা ধরেন ডিফেমেশন 5, অথবা ধরেন হচ্ছে 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, কেমন? অথবা ধরতে পারেন হচ্ছে ডেপুটি উইথ মার্ডার 396, কেমন? অনেকগুলো কি আছে অপরাধ পেনাল কোডে আছে। এই যে পেনাল কোডের অপরাধগুলো এখানে কিন্তু সিরিয়ালি আনা হয়েছে, খেয়াল করেন, এগুলো কিন্তু এখানে 8টা কলাম এখানে করা হয়েছে, এখানে আনা হয়েছে। আমি যদি ধরেন একটার উদাহরণ দিই, ধরেন হচ্ছে পেনাল কোডের 302 ধারা, তাহলে 302 এই জায়গায় লেখা আছে 302, এই সেকেন্ড শিডিউলে এখানে 302 লেখা আছে। এটার নাম কি? মার্ডার, অফেন্সের নাম বলা আছে। এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল এখানে লেখা আছে। এটাতে কি ওয়ারেন্ট দিবে কোর্ট নাকি সামন দিবে সেটা লেখা আছে। এটা কি বেলেবল নাকি নন বেলেবল এখানে লেখা আছে। এটা কি আপস করা যাবে নাকি যাবে না লেখা আছে। এখানে এটার শাস্তি কতটুকু লেখা আছে, এটা কে বিচার করবে এটা এখানে লেখা আছে। তাহলে সেকেন্ড শিডিউলে বেসিক্যালি 8টা কি আছে আপনার কলাম আছে। এই 8টা কলামের মধ্যে পেনাল কোডের যে ধারা অপরাধগুলো আছে এটা সম্পর্কে বলা আছে। প্রথম যে, তাহলে 8টা কলাম, সেক অফ কব ওয়ার বি কম পার্ট। পরীক্ষায় এক সময় প্রশ্ন আসতো, সেটি হচ্ছে পেনাল কোডের সেকেন্ড শিডিউলে পেনাল কোডের একটা অপরাধ, সেটি কি জামিনযোগ্য নাকি জামিনযোগ্য, সেটি কি কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল, সেটি কি কগনিজেবল নাকি নন কগনিজেবল, এটি কোথায় আছে কমেন্টে জানাবেন এটা কোথায় আছে। আপনারা সবাই উত্তর দিবেন হচ্ছে সেকেন্ড শিডিউল। কিন্তু এখন প্রশ্ন আসবে পেনাল কোডের একটি অপরাধ সেটি কি জামিনযোগ্য নাকি জামিনযোগ্য, সেটি কোথায় আছে। এখন আপনাকে উত্তর বলতে হবে, এটা আছে 5ম কলামে, এটা আপনাকে উত্তর করতে হবে। বুঝতে পারছেন? ওকে, একজনও বলেছেন মোট কয়টা তফসিল আছে, আপনার হচ্ছে তফসিল আছে 4টা, কেমন? 5টা না, তফসিল হবে 4টা। একজনও বলেছেন স্যার কিছু বুঝি না। আচ্ছা, কোন বিষয়টা আপনি বুঝতে পারছেন না আমাকে একটু কমেন্টে জানাবেন, হয়তো আগে করেছেন প্রশ্নটা। ওকে, আচ্ছা, অনেকের হয়তো প্রথম ক্লাস হিসেবে বুঝতে প্রবলেম হতে পারে, আমি আপনাদের কমেন্টগুলো চেক দিচ্ছি, আমার মনে হয় আমরা আর ইজি ওয়েতে যেতে পারবো। এতটুকু পর্যন্ত আমাকে একটু ক্লিয়ার কিনা বলেন, ঠিক আছে? আমরা তাহলে আজকের ক্লাসে প্রথম থেকে আমরা আলোচনা করি। ক্লাসটা আমরা এখান থেকে শুরু করেছি। আমরা যেখানে বলেছি আপনার হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এটি 1898 সালের আইন, এটি 1898 সালের 5নং আইন। 1898 সালে অনেকগুলো ল প্রণয়ন করা হয়েছে, তার মধ্যে এটা ছিল 5 নং, এবং এটি আপনার হচ্ছে কার্যকর হয় 1 জুলাই 1898। এখানে তফসিল আছে, আর এটা একটা পদ্ধতিগত আইন, এখানে তফসিল আছে 4টা। কোন তফসিলে কি আছে সেটা আমরা বলেছি, কেমন? কোন তফসিলে কি আছে আমরা বলেছি, কোন তফসিলে কি আছে সেটাও নিয়ে আমরা বলেছি। যেখানে আমরা বলেছি আপনার হচ্ছে 3rd তফসিলে আছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা, 4th তফসিলে আছে অতিরিক্ত ক্ষমতা, আর 5ম তফসিল যেটা সেখানে আছে হচ্ছে আপনার ফর্মগুলো দিয়ে আছে। আর সেকেন্ড শিডিউলে কি আছে এটাই হচ্ছে বেসিক্যালি পরীক্ষায় আসে, এবং এখান থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়। একজন বলেছেন পেজ নাম্বার বললে ভালো হতো। পেজ নাম্বার লাগবে না, আমি একটু পেজ ছাড়াই বলতেছি, মানে আপনাকে বই দেখতে হবে না, ঠিক আছে? আপনি এখানেই তাকান।
এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন। একজন বলেছেন 8টি কলাম নোট করার সুযোগ দেন। আপনার 8টি কলাম নোট করার দরকার নেই, আপনি আপাতত হচ্ছে আমার কথা শোনেন, বাকিটা পরে। তানজিম রেজওয়ানা বলছেন সর্বশেষ সংশোধনী 10 আগস্ট 2025। আচ্ছা, সেকেন্ড শিডিউল 5 নং কলাম। রুবাইদা হক কমেন্ট করেছেন, আর অনেকের আপনারা কমেন্ট দেখতে পাচ্ছি। হোপফুলি এতটুকু আপনাদের ক্লিয়ার আছে। ওকে, এতটুকু ক্লিয়ার যদি থাকে, আমরা আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো। সেটি হচ্ছে, আমার মনে হয় সেটি দেখালে আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। আমরা সরাসরি একটু বইয়ে চলে যাই, ঠিক আছে? আমরা যদি বই আসি, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি, আমার মনে হয় সেটা নিয়েও আপনাদের একটা আইডিয়া আসবে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমরা সরাসরি যদি সেখানে যাই, তাহলে আমরা একটা বই থেকে যদি একটু মিলিয়ে নিই, দেখি কোন কোন বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমি ইতিমধ্যে এটা আলোচনা করেছি। এবং আমরা যদি সামনে যাই, তাহলে এই যে আমরা এখানে আমি আপনাদেরকে আলোচনা করেছি, এই যে দেখেন, তাহলে 1898 সালের 5 নং আইনটা পরীক্ষার জন্য আমরা যেটা গুরুত্বপূর্ণ, একই সাথে আপনার হচ্ছে এটি আপনার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে এই যে 1898 সালের 1 জুলাই, এবং এটি একটা পদ্ধতিগত আইন, এবং এখানে আপনার হচ্ছে 4টা তফসিল আছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে 5 নং আইন। এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কার্যকর হয় কত সালে, পদ্ধতিগত আইন, তফসিল আছে, আমরা হচ্ছে 4টা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন তফসিলে কি আছে, এটা আমার মনে হয় আপনাদের সাথে আমি একটু আগে আলোচনা করেছি। কোন তফসিলে কি আছে, এই যে দ্বিতীয় তফসিলটা আমাদের লাগবে। তৃতীয় তফসিলে সাধারণ ক্ষমতা, চতুর্থ তফসিলে অতিরিক্ত ক্ষমতা, পঞ্চম তফসিলে আপনার হচ্ছে ফর্মগুলো দিয়ে আছে। ওকে, আমরা যদি এটা একটু আরেকটু বড় করতে পারি, আরেকটু বড় করলে আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সেকেন্ড তফসিলে গিয়ে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এই যে সেকেন্ড তফসিলের যে 8টা কলাম আছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্নটা আসবে কিভাবে, তাহলে এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড শিডিউল, এটা হচ্ছে সেকেন্ড শিডিউল, আপনারা একটু মিলাইতে পারেন। তাহলে সেকেন্ড শিডিউলের ধরেন 5 নং কলামে কি আছে, পরীক্ষায় আপনাকে এটাই জিজ্ঞেস করবে যে 5 নং কলামে কি আছে। তাহলে 5 নং কলামে বলা আছে আসলে এই যে পেনাল কোডের যে অপরাধটা, এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা বলা আছে। এই যে যেমন দেখেন 302 ধারার অপরাধ, এটা কি বেলেবল নাকি নন বেলেবল, এখানে উল্লেখ করা আছে। এটা কি মীমাংসার যোগ্য নাকি নয়, এটা এখানে বলা আছে। এটা শাস্তি কতটুকু বলা আছে 7ম কলাম। আর 8ম কলামে এটা কোন আদালত বিচার করবে সেটা বলা আছে। এটাকে নাকি ওয়ারেন্ট দিবে নাকি সামন দিবে সেটা বলা আছে। এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল সেটা বলা আছে। আর এই অপরাধটার নাম কি সেটা বলা আছে। এটা কোন ধারা সেটা মেনশন করা আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু সামনে যাই, তাহলে সেকেন্ড শিডিউল থেকে পরীক্ষা কিন্তু কি কি প্রশ্ন আসবে, এটা কিন্তু আপনারা হচ্ছে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এর বাইরে আমরা যদি আরেকটু সামনে যাই, পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছে, দেখেন প্রশ্নের স্টাইলটা একটু আমরা খেয়াল করি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। প্রশ্ন করেছে পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। ভালো করে দেখেন, কোন আদালত বিচারযোগ্য, এটি আসলে কোথায় আছে, এটা কোথায় আছে। এটা কি প্রথম তফসিল? প্রথম তফসিল না, এটা আমরা সবাই জানি। তাহলে প্রথম তফসিল হবে না, তৃতীয় তফসিল হবে না, চতুর্থ তফসিল হবে না, দ্বিতীয় তফসিল। যেহেতু আমাদের আর কলম দেখার দরকার নাই, এটাই উত্তর দেখাইলাম। পরীক্ষায় যদি প্রশ্ন করে পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এটি ক্রিমিনাল প্রসিডিউরের সেকেন্ড শিডিউলের কোথায় আছে, তখন আমাদের অপশনগুলো কিরকম হবে, তখন আর হচ্ছে তফসিল লেখা থাকবে না, তখন লেখা থাকবে কলাম। ধরুন হচ্ছে 8ম কলাম, 4র্থ কলাম, এগুলো তখন আর থাকবে না। ঠিক আছে, এগুলো আর থাকবে না। ঠিক আছে, এটা থাকবে ধরেন হচ্ছে সেকেন্ড কলাম, এটা থাকবে হচ্ছে ধরেন 5ম কলাম। তখন উত্তর কি হবে, তখন হচ্ছে আপনার জটিল পরিস্থিতির তৈরি হবে। এই ধরনের যদি প্রশ্ন করে যে সেকেন্ড শিডিউলের কোথায় আছে, তখন আপনার জানা লাগবে এই সূত্রটা, এই যে সেক অফ কগওয়ার। আচ্ছা, সেক অফ কগওয়ার, এটা আমি একটু আগে আপনাদেরকে আলোচনা করেছি। সেক অফ কগওয়ার, এই 4টা, এরপরে হচ্ছে বি কম্পাউন্ড, এই যে মোট হচ্ছে আপনার 8টা। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখেন, এটা এখন আপনাদের অনেকে বলতে পারেন যে এটা আমরা মনে কিভাবে রাখবো। আপনার মনে রাখার দরকার নেই। আমি আজকে টি শার্ট পরে ক্লাস নিচ্ছি, এটাকে আপনি মুখস্থ করেছেন। বাংলাদেশে ল দীর্ঘদিন ধরে আমি আসলে লার্নিং এর ক্ষেত্রে এঙ্গেজড আছি। আনফর্চুনেটলি একটা ভুল মেথড বা ভুল টিচিং পদ্ধতি আমি লক্ষ্য করছি, সেটি হচ্ছে বাচ্চাদের মতো মুখস্থ করা। এখানে মুখস্থ করলে আপনি ফেল, এখানে মুখস্থ করার কোনো মানে হয় না। এটা আপনাকে অটোমেটিক্যালি অ্যাড হবে আপনার মাথায়, অ্যাড হবে।
যেমন আজকের ক্লাস শেষ হওয়ার পর আপনি অবশ্যই বলতে পারবেন আজকের ক্লাসের প্রথম দিকে আমরা বুঝতে পারিনি, আপনি কি মুখস্থ করছেন ক্লাসের শুরুতে বুঝতে পারিনি, তারপর আপনি বলতে পারবেন। ঠিক সেম ভাবে এই যে ল আমরা যে পড়ছি এটা আস্তে আস্তে আমরা কিন্তু কি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি আপনার মাথায় সেট হবে, সেক্ষেত্রে রিল্যাক্সে থাকেন। ওকে, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। এবার আমার মনে হয় একটু সামনে যাই। তাহলে দেখেন পরীক্ষায় যে প্রশ্নগুলো করেছে, আমরা যদি প্রশ্নগুলো যদি একটু দেখি, তাহলে সেকশন 1 নিয়ে আমি ইতিমধ্যে আমাদের সাথে অনেক কথাবার্তা বলেছি, ঠিক আছে। সেকশন 1 নিয়ে ইতিমধ্যেই কথা বলেছি। সেকশন 1 লাগবে না, জাস্ট সেকশন 1-এ বলা আছে এটা আপনার হচ্ছে কখন কার্যকর হয়, এই আইনটার নাম কি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই, এই আইনটার নাম কি, ফৌজদারি কার্যবিধি 1898। এটার আরো একটা নাম আছে, এটাকে আপনি আরেকটা নামে লিখতে পারবেন। কি নামে লিখতে পারবেন? আপনি বলতে পারবেন 1898 সালে 5 নং আইন। এতটুকু লিখলেও কিন্তু হবে, এটাও কিন্তু আইনের নাম। 1898 সালের 5 নং আইন, এটাও কিন্তু একটা আইনের নাম, ফৌজদারি কার্যবিধি 1898, এটাকে ডাকতে পারবেন। আর 1898 সালের 5 নং আইন এতটুকু বললেও হবে। 1898 সালের 5 নং আইন মানেও কিন্তু ফৌজদারি কার্যবিধি 1898, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার একটু সংজ্ঞাতে চলে যাই, যেটা আমাদের জন্য আমাদের হচ্ছে দরকার হবে। আমরা সংজ্ঞাটা দেখার পরে আমরা আরেকটু ভিন্ন জায়গায় জাম্প করব, খেয়াল করেন। আচ্ছা, সংজ্ঞাটা আমরা একটু দেখি। সেকশন 4, আমরা অন্যান্য লগুলো যখন আমরা পড়েছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ক্লাস বোঝা যাচ্ছে কিনা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, কানের পাশ দিয়ে যাচ্ছে, অথবা আপনার নিজেরই ঘুম আসছে, নাকি বিরক্ত হচ্ছেন, এটা কিন্তু কমেন্টে জানাতে হবে। একজনে বলেছেন মুখস্থ করে ফেলেছি, আপনাকে মুখস্থ করা যাবে না। এই যে মুখস্থ করার থেকে বের হয়ে আসার জন্য অসংখ্যবার বলা হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন, বা বিরক্ত হচ্ছেন কিনা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু কমেন্টে জানাতে হবে। এখন আমি কমেন্টগুলো একটু দেখার ট্রাই করছি। আমার সাথে আপনারা অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি, আমি আপনাদের নামগুলো যদি দেখি অনেকে দেখতে পাচ্ছি। ওকে, মিস্টার লাবিবুল ইসলাম বলেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে মিস্টার লাবিবের, আর মাথার পাশ দিয়ে যাচ্ছে কার? বুঝতে পারছি হচ্ছে লোমাহক, তার মানে হচ্ছে লোমাহকের মাথার মাঝ বরাবর দিয়ে যাচ্ছে। মানে এই যে আমরা ক্লাস নিচ্ছি, এটা ওনার নিউরন, মাথায় হচ্ছে নিউরন, ব্রেইনের একক, স্নায়ু যদি একক বলি, নিউরন ওনার মাথার ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, মাথার উপরে যাচ্ছে হাফিজ রাসেল আহমেদ স্যার, প্লিজ আর একটু জুম করলে ভালো হয়। ওকে, মোহক বলছেন ওকে। আচ্ছা, আমাদের কমেন্টগুলো দেখার ট্রাই করছি, প্যারা নেওয়ার কোনো কিছু নাই। একজনে বলেছেন বুঝেছি, বাকিরা বলছেন আলহামদুলিল্লাহ। সবকিছু বোঝানো হবে স্টেপ বাই স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। পৃথিবীতে প্রথম দিন আসলে বুঝতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। আপনাদের অনেকেরই কিন্তু প্রেমের অভিজ্ঞতা আছে, বিয়ের অভিজ্ঞতা আছে, নাও থাকতে পারে। প্রথম ডে ম্যারেজ অথবা আদার্স ক্ষেত্রে সব বুঝতে হবে না। প্রথম দিন আসলে হচ্ছে দেখা ভালো, কিছু বুঝবেন, কিছু মাথার উপর দিয়ে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না এত প্যারা নেওয়ার কিছু আছে। এ বয়সে এসে প্রথম দিনে যদি সব বুঝতে চান তখন আসলে হবে না। ভাইয়া বুঝতে পারছি, বাট সবকিছু এখানে আচ্ছা কষ্ট, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সকিনা জরিনা কই আজকে? সকিনা জরি কিনা আশা করি একটু পরেই ক্লাসে হাজির হবে। আর অনেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, আমরা সংজ্ঞাগুলো একটু দেখি, সংজ্ঞাগুলো দেখার পরে আমরা অন্য জায়গায় চলে যাব। তাহলে সেকশন 4-এ এই যে অনেকগুলো আপনার হচ্ছে সংজ্ঞার কথা বলা আছে, সিআরপিসির সেকশন 4-এ যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আপনি যদি অন্যান্য লগুলো দেখেন, যেমন ধরেন তামাদি আইন, এখানে কিন্তু আমরা সংজ্ঞাগুলো দেখেছিলাম সেকশন 2-তে। আপনি যদি সিপিসি দেখেন, সিপিসিতেও কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে, সবগুলো সংজ্ঞা কিন্তু সেকশন 2-তে। সিপিসি যদি আমরা দেখি, যেখানে ডিগ্রি হোল্ডার, অর্ডার, তারপরে হচ্ছে সবগুলোই ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে সবগুলোর সংজ্ঞা যেটা, ডেফিনিশন যেটা সেকশন 2-তে। লিমিটেশন যদি দেখেন সেকশন 2-তে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে সেটা সেকশন 4-এ। এই জন্য অনেকে ভুল করে। তাহলে এখানে যে সংজ্ঞাগুলো আছে, আমরা যদি সংজ্ঞাগুলো একটু যদি দেখি, এখানে সংজ্ঞাগুলো আপনার হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে, যেটা আমরা একটা সংজ্ঞা, যেমন হচ্ছে এখানে আপনার আমলযোগ্য অপরাধ, এটার কিন্তু সংজ্ঞা দিয়ে আছে, আমলযোগ্য অপরাধের সংজ্ঞা আছে, চার্জের সংজ্ঞা আছে। পরীক্ষায় যে প্রশ্নটা এখান থেকে করেছে আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তার আগে আমরা একটু নালিশের বিষয়টা একটু দেখে ফেলি, ঠিক আছে। বেসিক্যালি দেখা যায় যে এটা থেকে কিন্তু প্রশ্ন করার একটা প্রবণতা দেখা যায়, যে কমপ্লেনটা কি। কমপ্লেন মানে হচ্ছে এলিগেশন করা, এলিগেশন মেড ওরালি অর ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের কাছে যখন কোনো একটা বিষয়ের অ্যাকশন নেওয়ার জন্য, যেটা সম্পর্কে একটা অপরাধ সংঘটিত হয়েছে, যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যখন অভিযোগটা করেন,
তখন আমরা সেটাকে বলি কমপ্লেন। তাহলে এটা হচ্ছে একটা অভিযোগ যেটা আপনি মৌখিকভাবে অথবা লিখিতভাবে করলেন ম্যাজিস্ট্রেটের কাছে। কেন আপনি করলেন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগটা? উইথ আ ভিউ টু হিজ টেকিং অ্যাকশন আন্ডার দিস কোড, উনি যাতে সিআরপিসির অধীনে ব্যবস্থা নিতে পারেন। অভিযোগটা কি করেছেন, আসলে কেন অভিযোগটা করলেন? দ্যাট সাম পারসন ওয়েদার নোন অর আননোন, পরিচিত অথবা অপরিচিত কোন একজন ব্যক্তি হ্যাজ কমিটেড অ্যান অফেন্স, অপরাধ করেছে, বাট ইট ডাজ নট ইনক্লুড দ্য রিপোর্ট অফ পুলিশ অফিসার। এটা পুলিশ অফিসারের রিপোর্টের ভিত্তিতে হবে না, এটা সরাসরি আপনি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন। পরীক্ষা কিন্তু এটা প্রশ্নটা আসছে যে আমরা আসলে কমপ্লেনটা কোথায় করি। তাহলে কমপ্লেন্টের যে আপনার হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে এটা আমাদের একটু মনে রাখা লাগবে। কেন? এটা লিখিত পরীক্ষায় কিন্তু লাগবে যে হোয়াট ইজ কমপ্লেন, এবং কমপ্লেন্টের যে বিস্তারিত পদ্ধতি সেকশন 200, 201, 203 এগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে কমপ্লেন্টের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হচ্ছে কমপ্লেন হচ্ছে একটা এলিগেশন। এটা এমন একটা এলিগেশন যেটা মৌখিকভাবে অথবা লিখিতভাবে, ওরালি অথবা ইন রাইটিং, কোথায় দিবেন আপনি? টু ম্যাজিস্ট্রেট। কেন দিবেন? উদ্দেশ্য হচ্ছে হিজ টেকিং অ্যাকশন, উনি যাতে ব্যবস্থা নিতে পারে। এটা কিসের অভিযোগ? সাম পারসন নোন অথবা আননোন, পরিচিত অথবা অপরিচিত কিছু ব্যক্তি হ্যাজ কমিটেড অ্যান অফেন্স, অপরাধ করেছে। পরিচিত অথবা অপরিচিত ব্যক্তি অপরাধ সংঘটিত করেছে, এই জন্য আপনি মৌখিকভাবে অথবা লিখিতভাবে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দিয়েছেন যাতে উনি অ্যাকশন নিতে পারেন। এই যে আপনার এলিগেশন, দ্যাট ইজ কল্ড নালিশ। পরীক্ষায় প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসছে, সেটি হচ্ছে আপনি নালিশটা কোথায় করবেন, এটা পরীক্ষা আসছে। আমরা নালিশটা করব ম্যাজিস্ট্রেটের কাছে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট আপনার এলিগেশন ওরালি আপনার হচ্ছে টু ম্যাজিস্ট্রেট। এই যে পরীক্ষায় হচ্ছে আপনার এটাই হচ্ছে বেসিক্যালি পরীক্ষায় আসছে যে এটা কার কাছে করবেন, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা করি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে, এটাই পরীক্ষায় প্রশ্নটা আসছে। আর এটা পুলিশ অফিসারের রিপোর্টের ভিত্তিতে হবে না। এখানে আর কয়েকটা সংজ্ঞা আছে, সেটা যদি আমরা একটু দেখে ফেলি। যেমন পরীক্ষায় এখান থেকে আরেকটা সংজ্ঞা আসে, সেটা হচ্ছে তদন্ত। তাহলে তদন্তটা কি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তদন্তের পারপাসটা কি? তদন্তের পারপাস, বেসিক্যালি যে পারপাসের কথা এখানে বলা আছে, কালেকশন অফ এভিডেন্স। এটা হচ্ছে ইনভেস্টিগেশনের পারপাস। তদন্ত আমরা কেন করি? কালেকশন অফ এভিডেন্স। তদন্ত এবং ইনকোয়ারির মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক যেটা পার্থক্য, আমরা ইনকোয়ারিটা করি আসলে ইয়েস অর নো উত্তরের জন্য, মানে অপরাধ হয়েছে কিনা, ইয়েস অর নো। আর ইনভেস্টিগেশনের যেটা পারপাস, সেটা হচ্ছে কালেকশন অফ এভিডেন্স। এই পার্থক্যটা জাস্ট মনে রাখবেন। এরপর এখানে আরো অনেকগুলো আপনার হচ্ছে সংজ্ঞা দিয়ে আছে, বেসিক্যালি সবগুলো সংজ্ঞা কিন্তু এখানে দিয়ে আছে। আপনি যে পাবলিক প্রসিকিউটর দেখেন, পাবলিক প্রসিকিউটর সংজ্ঞা দিয়ে আছে। ওসির এখানে আমরা একটু দেখার ট্রাই করি যে থানার ভারপ্রাপ্ত অফিসারের এখানে একটা বিষয় আছে। তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার কে হইতে পারবে? ওসি আসলে বেসিক্যালি কে হয়? আমরা যদি এই সংজ্ঞাটা যদি একটু দেখি, এখানে একটা শব্দ কনস্টেবল, এই শব্দটা একটু দাগ দিবেন। ওসি যে কেউ হইতে পারবে, যে কাউকে ওসি করতে পারবে, তবে কনস্টেবল পদের উপরে লাগবে। সেই সমস্ত অফিসারকেও অন্তর্ভুক্ত করবে যারা কনস্টেবল পদের উপরে, কনস্টেবলের পদের উপরে লাগবে, ঠিক আছে? এতটুকু একটু মাথায় রাখবেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, জাস্ট হচ্ছে এই জায়গাটা হিট করবে। যদি পরীক্ষায় প্রশ্ন যদি কোনো কারণে যদি করে, নর্মালি করবে না, যদি করলে এই জায়গাটা হিট করবে, কনস্টেবল শব্দটা হিট করবে যদি এমসিকিউ যদি কোনো প্রশ্ন করা হয়। তাহলে আমরা এই সেকশনের মধ্যে যেই আপনার হচ্ছে সংজ্ঞাগুলো দিয়ে আছে, আমরা হচ্ছে অনেকগুলো সংজ্ঞা দিয়ে আছে, অ্যাডভোকেটের সংজ্ঞা দিয়ে আছে, অ্যাটর্নি জেনারেল যদি পরীক্ষায় প্রশ্নগুলো আসে নাই, বে লেভেল চার্জ, তারপরে হচ্ছে হোয়াট ইজ কমপ্লেন। কমপ্লেন নিয়ে আমরা ইতিমধ্যেই একটা আলোচনা আমরা করেছি, কেমন একটা আলোচনা আমরা করেছি। নালিশ নিয়ে কথা বলেছি, নালিশটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে হোয়াট ইজ কমপ্লেন, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ না করলে করণীয় কি? ম্যাজিস্ট্রেট নালিশ যদি গ্রহণ না করে করণীয় কি, এটা আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। যদি নালিশ গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার করণীয়টা কি, সেকশন 203 আমরা এটা নিয়ে আলোচনা করবো, কেমন? আজকের সেশনে আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে সেকশন 4 নিয়ে 4 এ আপনার হচ্ছে সংজ্ঞাগুলো দিয়ে আছে। পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো যদি আমরা একটু দেখি, আমার মনে হয় আমাদের কাছে আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। পরীক্ষায় প্রশ্ন আসে কি দেখেন, কমপ্লেন বলতে আসলে কি বুঝাই? জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, দায়রা জজের কাছে অভিযোগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, পুলিশ অফিসারের নিকট অভিযোগ। উত্তর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ। এখানে একটা টুইস্ট আছে। এখন নেক্সট পরীক্ষায় যদি প্রশ্ন দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, ধরেন আরেকটা অপশন দিল, পুলিশ অফিসারটা না দিয়ে দিল যে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ। তাহলে কোনটা লাগাবেন? উত্তর কোনটা লাগাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটটা লাগাবেন নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা লাগাবেন? এটা একটা প্রশ্ন হইতে পারে যদি ক্রিটিক্যালি যদি প্রশ্নটা করতে চাই। উত্তর হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে? কারণ আমরা যে সংজ্ঞাটা দেখেছি কমপ্লেন্টের, এটা যদি আমরা আরেকটু দেখি,
এখানে কিন্তু দেখেন এখানে ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ করা আছে, এখানে ম্যাজিস্ট্রেটের আগে পরে কি কিছু লেখা আছে? এখানে কি বলা আছে এটা জুডিশিয়াল? এখানে কি বলা আছে এটা এক্সিকিউটিভ? এরকম কিছু বলা আছে? বলা নেই। যদি আমরা ফৌজদারি কার্যবিধিতে এরকম শুধুমাত্র ম্যাজিস্ট্রেট শব্দটা যদি দেখি যেখানে আগে উল্লেখ করা নেই এটা কি জুডিশিয়াল অর এক্সিকিউটিভ, সেই ক্ষেত্রে এটাকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধরে নিব। এই কথাটা কোথায় আছে? এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আপনার এখানেই বলা আছে। আমরা যদি একটু সামনে যাই, আপনার হচ্ছে সেকশন 4টা যদি আমরা দেখি একেবারেই, আপনার হচ্ছে সেকশন 4 এর এ যদি আমরা দেখি, এই যে 4 এর এ খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এটা দেওয়া আছে সেকশন 4 এর এতে কোন ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ করবে। এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্ট্রোড অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে প্রশ্ন যদি একটু ঘোরানোর যদি চেষ্টা করে তাহলে কিন্তু আপনার ওইখানে উত্তর হবে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যদিও সেটা কমপ্লেন্টের যে সংজ্ঞা সেখানে কিন্তু বলা নেই। আর সিআরপিসিতে যদি কোথাও যদি আপনি যদি দায়রা জজ যদি দেখেন, সহকারী দায়রা জজ যদি দেখেন, এটা হচ্ছে যুগ্ম দায়রা জজ, এটা সিম্পল বিষয়। আর এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো সবগুলো আপনারা পারবেন। এফআইআর এর পুনরূপ এগুলো আপনারা সবাই পারবেন। ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়, এটাও আপনারা পারবেন। পুলিশ অফিসারের রিপোর্ট এটা নালিশের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে সিআরপিসি এর প্রথম ক্লাসে আলোচনা করলাম, একটা ইন্ট্রো দিয়েছি আপনাদেরকে ছোট করে, এরপরে আমি আপনাদেরকে সেকশন 4 নিয়ে কথা বলেছি, সেকশন 4 এর এ নিয়ে কথা বলেছি। আচ্ছা, এগুলো আমি একটু সামারি করে ফেলি। আবার প্রথমে আমি বলেছি ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন যেটা আমরা আলোচনা করছি, এবং এটি 1898 সালের 5 নং আইন, যেটি কার্যকর হয় 1898 সালে 1 জুলাই। যেখানে তফসিল আছে মাত্র 4টা, যেখানে 2 নম্বর তফসিল যেটা, সেটাতে আছে পেনাল কোডের যে অপরাধগুলো আছে সেগুলো কত জামিনযোগ্য হবে কিনা, আমলযোগ্য হবে কিনা, ওয়ারেন্ট দিবে নাকি সামন দিবে, কম্পাউন্ডেবল হবে কিনা, বিচার কিভাবে হবে, বিচার কে করবে, পানিশমেন্ট কতটুকু হবে, এটার নামটা কি, সবগুলো বলা আছে সেকশন শিডিউল 2-তে। পরীক্ষায় কিন্তু শিডিউল 2-তে প্রশ্ন একটু বোঝাতে পারে, বলতে পারে এটা কোন কলামে আছে, তখন কিন্তু আমরা আটকে যাবেন। আটকে না যাওয়ার জন্য যেটা করতে হবে নিয়মিত অনুশীলন। এরপর আমরা শিডিউল 3-তে বলেছি এখানে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা আছে। সেকশন শিডিউল 4 আমরা বলেছি অতিরিক্ত ক্ষমতাগুলোর তালিকা আছে, আর শিডিউল 5-এ ফর্মগুলো দেওয়া আছে। সেকশন 4-এ আমরা যেটা আলোচনা করেছি ডেফিনিশন গুলো, সংজ্ঞাগুলো সেকশন 4-এ দেওয়া আছে, যেখানে আমরা কয়টা সংজ্ঞাকে ফোকাস করেছি, 2টা সংজ্ঞাকে বেসিক্যালি 3টা সংজ্ঞাকে ফোকাস করেছি। একটা হচ্ছে ওসি, আর একটা হচ্ছে আপনার কমপ্লেইন, আর একটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন। আপনার এই যে যেটা কমপ্লেন নিয়ে যেটা বললাম, কমপ্লেন্টের সেখানে আমরা স্পষ্ট করে বলেছি হোয়াট ইজ কমপ্লেন। কমপ্লেন হচ্ছে এমন একটা এলিগেশন যেটা ওরালি অথবা ইন রিটেন আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দিই, যাতে উনি একটা অ্যাকশন নিতে পারে সিআরপিসির অধীনে। এটা কি ধরনের অভিযোগ? যে সাম পারসন নোন অর আননোন হ্যাজ কমিটেড অ্যান অফেন্স, এটাই হচ্ছে আপনার হচ্ছে নালিশ। ইনভেস্টিগেশনের পারপাসটা কি, উদ্দেশ্য কি? কালেকশন অফ এভিডেন্স। সেকশন 4 এর এখানে আমরা বলেছি শুধুমাত্র যদি ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে দ্যাট শ্যাল বি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, তারপর আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনার সেকশন 5। সেকশন 5-এ কি আছে এটা আমরা মানে এক লাইনে বলে ফেলি, যদিও পরীক্ষায় প্রশ্ন হয়নি। পেনাল কোডে যতগুলো অপরাধ আছে, পেনাল কোডের অসংখ্য অপরাধ আছে, সবগুলো অপরাধের তদন্ত, বিচার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু সিআরপিসিতে যে নিয়মাবলী আছে সে অনুসারে হবে পেনাল কোডের অপরাধ। অন্যান্য যে ল গুলো আছে আমাদের, আরো কিন্তু অনেকগুলো ল আছে, স্পেশাল ল অনেকগুলো আছে, সেগুলো কিরকম হবে, সেগুলো সিআরপিসি অনুসারে হবে। এখন সেই লতে যদি সিআরপিসির সাথে ভিন্ন কিছু থাকে সেক্ষেত্রে আপনাকে সেটা মানতে হবে। যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেখানে জামিনের জন্য আলাদা বিধান আছে, আপিলের জন্য আলাদা বিধান আছে, তদন্তের জন্য আলাদা বিধান আছে, তখন আপনি সেখানে সিআরপিসি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে বিধান সেটা মানতে হবে। সেখানে ধরেন জামিনের বিধান নাই, তখন আপনাকে আসতে হবে সিআরপিসিতে, অন্যথায় আপনি সেটা মেনে চলবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। সেকশন 5, তাহলে সেকশন 5-এ যে বিষয়গুলো আছে আমরা এটা নিয়ে একটু কথা বললাম। এবারে আমরা যেটা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই সেকশন 6 থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসছে, যে ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোডস। সেকশন 6-এ পরীক্ষায় এখান থেকে প্রায় 6টি প্রশ্ন করা হয়েছে, 7টি প্রশ্ন করা হয়েছে সেকশন 6 থেকে। সেকশন 6-এ প্রথমে বলা হচ্ছে আমাদের আছে সুপ্রিম কোর্ট, এটা আমরা সবাই জানি। আমাদের সুপ্রিম কোর্ট ছাড়া অনেকগুলো ল আছে, আমাদের স্পেশাল ল। এই স্পেশাল ল এর অধীনে অনেকগুলো কোর্ট আছে, যেমন ধরেন
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, আমাদের আবার আছে হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, আমাদের আছে মানব পাচার দমন ট্রাইব্যুনাল, আমাদের আছে লেবার কোর্ট, কেমন? তারপরে হচ্ছে এরকম অনেকগুলো আমাদের কেসে স্পেশাল ল আছে। তাহলে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য যে কোর্টগুলো আছে এই কোর্টগুলো ছাড়া আমরা আমাদের যে ফৌজদারি যে আদালত এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কোর্ট অফ সেশন, আমরা এটাকে বলতে পারি হচ্ছে কোর্ট অফ সেশন। নাম্বার টু হচ্ছে আপনার কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? কোর্ট অফ ম্যাজিস্ট্রেট পরীক্ষায় প্রশ্ন আসছে ফৌজদারি আদালতকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে দুই ভাগে। নাম্বার সেকেন্ড কথা, তাহলে দুই ভাগে ভাগ করতে পারি, দায়রা আদালত আর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই যে ম্যাজিস্ট্রেটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরীক্ষায় প্রশ্ন আসছে ম্যাজিস্ট্রেট কয় ধরনের? উত্তর হচ্ছে দুই ধরনের। ফৌজদারি আদালত কয় ধরনের? উত্তর হচ্ছে দুই ধরনের। এবার এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের? চার ধরনের। নাম্বার ওয়ান সিএমএম সিজেএম, নাম্বার টু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে ইকুইভ্যালেন্ট টু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইকুয়াল সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। পরীক্ষা এখান থেকে যে প্রশ্নগুলো করা হয় সেকশন 6 থেকে, প্রশ্নগুলো যদি আমি আবার বলি কয় ধরনের ফৌজদারি আদালত আছে? উত্তর হচ্ছে আপনার দুই ধরনের ফৌজদারি আদালত আছে। কি কি? কোর্ট অফ সেশন বা যেটাকে আমরা বলি দায়রা আদালত এবং হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কয় ধরনের? দুই ধরনের, জুডিশিয়াল এবং হচ্ছে এক্সিকিউটিভ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সিএমএম সিজেএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার এখানে হচ্ছে ওনাদের এডিশনাল সহ, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে পুরো সেকশন 6 যে কথাগুলো আছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট ছাড়া অন্যান্য যে স্পেশাল কোর্টগুলো আমাদের আছে বিভিন্ন স্পেশাল ল এর অধীনে সেগুলো ছাড়া এই ফৌজদারি কোর্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ম্যাজিস্ট্রেট কোর্ট, কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেটকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ। জুডিশিয়ালকে আপনি চার ভাগে ভাগ করতে পারেন, সিএমএম সিজেএম shall include additional CMM, additional CJAM. First class magistrate, metropolitan magistrate is equivalent to first class magistrate. Second class magistrate, third class magistrate. সেকশন 6 থেকে পরীক্ষায় প্রশ্ন আসে 6 থেকে 7টা। আমি যে কথাগুলো বলেছি এর বাইরে থেকে প্রশ্ন হবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এতটুকু কমেন্টে জানাবেন। সেকশন 5টা আবার বলেন। আচ্ছা, সেকশন 5টা আবার বলতে হচ্ছে। সেকশন 5 আমি তারপরে আবার বলে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি আপনি ক্লাসে পড়াশোনা না করেই প্রবেশ করছেন। সেকশন 5-এ বলা আছে এই যে পেনাল কোডের যে অপরাধগুলো এগুলোর বিচার কিভাবে হবে, তদন্ত কিভাবে হবে, আপিল কিভাবে হবে, এগুলো সবগুলো সিআরপিসি অনুসারে হবে। আর স্পেশাল লয়ে যে অপরাধগুলো আছে এগুলো সিআরপিসি অনুসারে হবে। কিন্তু স্পেশাল লয়ে যদি কোনো স্পেশাল বিধান থাকে সেক্ষেত্রে আমরা সিআরপিসি মানবো না, আমরা স্পেশাল লয়ের স্পেশাল বিধানটা মানবো, কারণ স্পেশাল ল শ্যাল প্রিভেল ওভার দ্য জেনারেল ল। দিস ইজ দ্য ম্যাক্সিম। এতটুকু পর্যন্ত কমেন্টে জানাবেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কমেন্টে জানাবেন। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই, এখন হচ্ছে সবাই সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। তাহলে সেকশন 6 নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করলাম। তাহলে সেকশন 6 থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আপনাদের জন্য করা হয়েছে, আমি যদি একটু প্রশ্নগুলো যদি একটু দেখি আমার মনে হয় আপনাদের জন্য আরো সুবিধা হবে। প্রশ্নগুলো আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে ফেলি, তাহলে আমার মনে হয় আপনারা বলবেন যে ও মাই গড, এত সহজ প্রশ্ন পরীক্ষা করা হয়। এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এতক্ষণ, ঠিক আছে? এই যে এখান থেকে আমি আপনাদেরকে পড়িয়েছি সেকশন 6। তাহলে সেকশন 6-এ আমরা বেসিক্যালি যেটা দেখেছি সেটি হচ্ছে ওকে, এই যে দেখেন, তাহলে সুপ্রিম কোর্ট ছাড়া এবং হচ্ছে সুপ্রিম কোর্ট ছাড়া এবং অন্যান্য লয়ের অধীনে যে কোর্টগুলো করা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য ল, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য যে আইনের অধীনে যে আদালতগুলো আছে সেগুলো, মানে যে স্পেশাল কোর্টগুলো আছে সেগুলো ছাড়া আমাদের দুই ধরনের ফৌজদারি আদালত আছে, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেটকে আবার দুই ভাগে ভাগ করেছে। এই যে ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটকে দুই ভাগে ভাগ করেছে, জুডিশিয়াল এবং হচ্ছে এক্সিকিউটিভ। আবার জুডিশিয়ালকে ভাগ করেছে, দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, সিএমএম, সিজেএম, ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের এখানে পাশে লেখা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এগুলো কথাগুলো আমি আপনাদেরকে বলেছি।
শেষে আরেকটা কথা আছে, সেটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এই কথাটা আমি একটু আগে আপনাদেরকে বলে ফেলেছি। এই যে আপনার ধরেন হচ্ছে সিএমএম, এই যে সিএমএম এর মধ্যে কি থাকবে, আপনার এডিশনাল সহ থাকবে, এডিশনাল সিএমএম। আর সিজিএম এর মধ্যে কি থাকবে, এডিশনাল সিজিএম থাকবে। পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রশ্নগুলো যদি দেখি, এগুলো আপনারা সবগুলো প্রশ্ন পারবেন। যে প্রশ্নগুলো দেখেন এগুলো পারেন কিনা। কোন ধারায় সংজ্ঞাটা দিয়ে আছে, কোন ধারায় বলেছি, সেকশন 6, এগুলো এটা পারবেন। কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, 2 শ্রেণীর। ম্যাজিস্ট্রেটকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে, 2 প্রকারে, এক্সিকিউটিভ, জুডিশিয়াল। কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা একটু আগে বলেছি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, একটু আগে বলেছি, দেয়ার আর 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এই 5টা প্রশ্ন আমাদের জন্য, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কিন্তু এখান থেকে যে কোনো একটা হবে, এখান থেকে যে কোনো একটা হবে, নতুন করে প্রশ্ন এখানে সৃষ্টি করার সুযোগ নেই, তবে ক্রিটিক্যালি করতে পারে। ওই যে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য যে আদালতগুলো আছে সেগুলো ছাড়া বলেছি, এগুলো আছে এর বাইরে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবার আমরা আরেকটা জায়গায় যাব যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা আলোচনা করব আপনার হচ্ছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবার আমরা আলোচনা করব, আমি একটু পিছনে আবারও ব্যাক করব, আমি সেকশন 9 নিয়ে আলোচনা করব। একটু আগে আমি আপনাদেরকে পড়িয়েছি সেকশন 6 এ। সেকশন 6 এ বলেছি 2 ধরনের হচ্ছে আপনার কোর্ট আছে, একটা হচ্ছে কোর্ট অফ সেশন আর একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। এবার আমরা দেখে নিব কোর্ট অফ সেশনে কে কে থাকবেন। সেকশন 9 এ বলা আছে কোর্ট অফ সেশনে কে কে থাকবে। দায়রা আদালত, দেখেন দায়রা আদালতে আমরা যদি দেখি, দায়রা আদালতে, তাহলে দায়রা আদালত প্রত্যেকটা সেশন ডিভিশন, প্রত্যেকটা সেশন ডিভিশনে, সেশন ডিভিশন নিয়ে পরে আলোচনা করব, একটা দায়রা আদালত থাকবে। মহানগর এলাকায় এটাকে আমরা বলবো মহানগর দায়রা আদালত, এটাকে আমরা বলবো মহানগর আপনার হচ্ছে দায়রা আদালত, এটাকে আমরা বলবো মহানগর দায়রা আদালত। তাহলে দায়রা আদালত এবং হচ্ছে মহানগর দায়রা আদালত, এখানে বিচারক কে কে থাকবেন, বিচারক থাকবেন হচ্ছে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ এবং হচ্ছে জয়েন্ট সেশন জাজ। আর মহানগর এলাকায় ভালো করে একটু খেয়াল করবেন, পরীক্ষায় যে প্রশ্নটা আপনাকে কনফিউজ করে ফেলবে, মহানগর এলাকার ক্ষেত্রে এটাকে আমরা বলবো মহানগর দায়রা আদালত, আর মহানগর দায়রা আদালতের যিনি সেশন জাজ থাকবেন ওনাকে আমরা বলবো মহানগর। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, তাহলে দায়রা আদালত মহানগর এলাকায় আমরা এটাকে বলবো মহানগর দায়রা আদালত। আর এখানে যারা বিচারক থাকবেন আপনার দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং হচ্ছে যুগ্ম দায়রা জজ। এতটুকু পর্যন্ত পরীক্ষার জন্য দরকার। পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছে আপনার হচ্ছে সেকশন 9 থেকে, এখন পর্যন্ত পরীক্ষায় 9 থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। আমি যদি দেখি, আচ্ছা এতটুকু দায়রা জজ, আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত করা হয়েছে। আর ওনাদেরকে আসলে বেসিক্যালি নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যারা কর্মরত আছেন তাদের থেকে বেসিক্যালি ওনাদের নিয়োগটা দেওয়া হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে। অনেকে প্রশ্ন করেছেন, ওকে, যেভাবে বলেছিলেন স্যার ফৌজদারি মামলার ধাপগুলো, ফৌজদারি মামলার ধাপগুলো আমরা পরে পড়াবো, ঠিক আছে, ধাপগুলো নিয়ে আলোচনা করবো। আজকে প্রথমে এটা শুরু করেছিলাম যে মামলাটা কিভাবে শুরু হয়, সেটা দিয়ে স্টার্ট করতে গিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউজ হয়ে গেছেন। স্টেপ বাই স্টেপ আমরা সামনে যাই, প্রথম ক্লাসে আমরা সবগুলো পড়বো না, কেমন? আমরা আগে একটু বেসিক একটা আইডিয়া নিয়ে ফেলি। স্যার খাতা নিয়ে সব নোট করে নেয়, আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আজকে একটু প্রথম ক্লাস, এই জন্য আমার মনে হয় একটু স্লোলি আমরা যাচ্ছি, প্যারা নেওয়ার কিছু নাই, আমি আসলে খুব স্পিডে পড়াই। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে সেকশন 9 এর এই বিষয়টা দেখলাম, সেকশন 10টা একটু দেখে ফেলি, এরপর আমরা পিছনে আবার জাম্প করবো, কেমন? তাহলে সেকশন 10 যদি আমরা একটু দেখি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 10 যেটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 10 এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে বলা আছে, কেমন? তাহলে সরকার জেলার ক্ষেত্রে, সরকার দেখেন, সরকার প্রত্যেকটা জেলায় এবং হচ্ছে মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে। আমরা যদি সেকশন 10 যদি দেখি, যেখানে প্রথমেই বলা আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং মেট্রোপলিটন এরিয়ায় সরকার যত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে তত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার হচ্ছে নিয়োগ দিবে জেলায় এবং হচ্ছে মহানগর এলাকায়। নাম্বার 1 কথা খেয়াল করিয়েন, কথা হচ্ছে টু দা পয়েন্ট। নাম্বার 2, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাদেরকে নিয়োগ দিল, ঠিক আছে, এখান থেকে সবার বস একজন হবেন, বস উনি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এর বাইরে আরো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে না, ওনাদের থেকে এক বা একাধিককে উনি অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারবেন, ঠিক আছে, এক বা একাধিককে অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারবেন। সেকশন 10 এ বেসিক যেটা কথা আছে, যেটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, পরীক্ষা এখনো প্রশ্ন করা হয় নাই,
এটা পরীক্ষায় রিটেনে প্রশ্ন করা হয়েছে, প্রিলিমিনারিতে সেকশন 10 থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি। প্রশ্ন আসতে পারে, এবার নাও আসতে পারে, তারপরেও আমার মনে হয় কনসেপ্ট আমরা ক্লিয়ার করে রাখি। তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমরা ম্যাজিস্ট্রেটের যে ক্লাসিফিকেশন পড়েছিলাম সেকশন 6-এ, আমাদের হয়তো মনে আছে, যেখানে আমরা বলেছি ম্যাজিস্ট্রেট হবে দুই ধরনের, এক হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর এক হচ্ছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেকশন 10-এ বলা আছে, তাহলে সরকার জেলা এবং মহানগরে যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক শ্যাল অ্যাপয়েন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। যাদেরকে নিয়োগ করবে তাদের মধ্য থেকে একজন হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যতজন থাকবে সবার হেড হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাকি যারা থাকবেন তাদের থেকে উনি অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিতে পারবেন। আচ্ছা 2 নম্বর। 3 নম্বরে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সব আমরা আমাদের দরকার নেই প্রিলিমিনারির জন্য, লিখিত তো সব লাগবে, আমরা লিখিততে যেহেতু আবার পড়বো, লিখিতের জন্য আলাদা। প্রিলিমিনারিতে এখান থেকে আরেকটা ইনফরমেশন আমাদের দরকার হবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এটা আমি ধারা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার, আমরা যদি আপনার এখানে সাবসেকশন যেটা 7 আছে সেটা আমরা, আচ্ছা আমরা সরাসরি একটু ইয়াতে যাই, আমরা হচ্ছে সেকশন 10-এ চলে যাই। ওকে, আমরা একটু পিডিএফটা একটু ওপেন করলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, একসাথে আমরা দেখে ফেলি সেকশন 10 এবং হচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাকে একটা কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। এই যে আমরা চলে আসলাম সেকশন 10-এ, এটা পরীক্ষার জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে সেকশন 10-এ যদি আমরা দেখি, এখানে লেখাই আছে এই যে প্রত্যেকটা জেলায় অথবা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ায় সরকার যতজন প্রয়োজন মনে করবে আপনার হচ্ছে কি নিয়োগ দিতে পারবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবে। যতজন নিয়োগ দিবে তার থেকে মানে একজন হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই কথাটা প্রথমে আমি আপনাদেরকে বলেছি। তাহলে সরকার প্রত্যেকটা জেলায় এবং হচ্ছে মহানগর মেট্রোপলিটনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে, তাদের মধ্যে থেকে একজন হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কথা একটা গেল। 2 নম্বর কথা, যাদেরকে নিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, ঠিক আছে, আপনার হচ্ছে সেখান থেকে যতজন প্রয়োজন মনে করে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে সেখান থেকে, কেমন, এতটুকু পর্যন্ত রাখেন। এরপরে আপনার হচ্ছে আচ্ছা আমরা যদি একটু আপনার হচ্ছে সেকশন 10-এ যদি যাই, ওকে সেকশন 10, তাহলে সেকশন 10-এর যে ইনফরমেশনটা আমরা সেকশন 10টা যদি দেখি, ওকে আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা সাবসেকশন আছে, সেটা আমরা একটু দেখে ফেলি। এটা হচ্ছে সাবসেকশন আমরা 6, এটা একটু আমরা দেখে ফেলি, এটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হবে। সাবসেকশন 6, subject to the definition of local area under subsection 4, all person appointed as assistant commissioner হিসেবে যারা নিয়োগ প্রাপ্ত হবে, এডিশনাল ডেপুটি কমিশনার হিসেবে যারা নিয়োগ প্রাপ্ত হবে এবং উপজেলা নির্বাহী অফিসার বা আমরা সংক্ষেপে যদি বলি ইউনো হিসেবে যারা নিয়োগ প্রাপ্ত হবে ইন এনি ডিস্ট্রিক্ট অর উপজেলা শ্যাল বি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা নিজ নিজ এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য থাকবে। এই জন্য আপনারা দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি আপনার উপজেলায় যিনি আছেন উনি কিন্তু লিখে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এখানে কিন্তু ক্ষমতাটা এখানেই দেওয়া আছে। তাহলে যত অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে, এটা ল্যান্ড হোক বা অন্য কিছু হোক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এডিশনাল ডেপুটি কমিশনার বা এডিসি এবং হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, ওনারা যেই যেই দায়িত্বে থাকবেন যেসব এলাকায়, ওই এলাকার জন্য ওনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন আমরা দেখবো, যেটা হচ্ছে সাবসেকশন 7-এ, নাথিং ইন দিস সেকশন শ্যাল প্রিক্লুড দ্য গভর্নমেন্ট ফ্রম কনফারিং আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং এন্ড ফোর্স অন এ কমিশনার অফ পুলিশ। তাহলে দেখেন এটার একেবারে সামারি যদি বলে ফেলি, সরকার চাইলে কমিশনার অফ পুলিশকে, পুলিশের কমিশনারকে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আপনার কি করতে পারবে, ক্ষমতা দিতে পারবে। ঠিক আছে, সরকার গভর্নমেন্ট ফ্রম কনফারিং আন্ডার এনি ল ফর দ্য টাইমিং এন্ড ফোর্স অন এ কমিশনার অফ পুলিশ অল অর এনি অফ দ্য পাওয়ার্স অফ এন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন রিলেশন টু মেট্রোপলিটন এলাকা। এটা পরীক্ষা আসতে পারে। যদি কোন একটা লয়ে আমাদের পুলিশের যে লগুলো আছে বা ক্রিমিনাল সংক্রান্ত যে লগুলো আছে, পুলিশের অনেকগুলো ল আছে, যেমন ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স আছে, পুলিশ অ্যাক্ট আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে, সিআরপিসির বাইরে কোন একটা লতে যদি আপনার হচ্ছে কি থাকে, ওই ধরনের যদি বিধান থাকে, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতার কথা আমরা বললাম বা আমরা সামনে বলবো, তারা কি কি করতে পারে, এই ক্ষমতাগুলো সরকার চাইলে পুলিশের কমিশনার পুলিশকে দিতে পারে। আমরা জানি আপনার হচ্ছে মহানগরে কিন্তু পুলিশের একজন কমিশনার থাকেন, প্রত্যেকটা মহানগর আছে, চট্টগ্রাম মহানগর আছে, ঢাকা মহানগর আছে, ওনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দিতে পারেন। তাহলে এই যে সেকশন 10-এ আমরা যেটা পড়লাম, সামারি যদি আমরা করি, তাহলে এখানে আমরা কি পেয়েছি, আমরা একেবারে যদি আপনার
শর্ট যদি একটা সামারি করি, আপনার হচ্ছে আমরা যদি শর্ট সামারি করি সেক্ষেত্রে আমরা আপনার হচ্ছে আচ্ছা ওকে আমাদের জন্য সুবিধা হবে এখন। আচ্ছা আমরা যদি শর্ট সামারি করি সেকশন 10 নিয়ে, তাহলে সেকশন 10 আমরা বেসিক্যালি যেটা পেয়েছি, আমি যদি সেটা আপনাদেরকে আরেকটু যদি সামারি করে দিই, তাহলে সেকশন 10 আমরা প্রথমে আমরা বলেছি সরকার আপনার কি করতে পারবে, সরকার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অথবা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে যতজন সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবে। যাদেরকে নিয়োগ দিবে তাদের থেকে একজন হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, বাকিদের থেকে একাধিক এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিতে পারবে। দুই নম্বর আমরা যেটা বলেছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা এডিশনাল ডেপুটি কমিশনার অথবা ইউনো, ওনারা যেসব এলাকায় দায়িত্ব পালন করবেন সেই এলাকার ওনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন, শ্যাল বি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেটা বলেছি এই যে সেকশন 10 এর মধ্যে সরকারকে ক্ষমতা দেয়া হচ্ছে, সরকার যদি চায় সেই ক্ষেত্রে মহানগরের যিনি পুলিশ কমিশনার আছেন, কমিশনার অফ পুলিশ কোথাকার সেটা এখানে লেখা আছে মেট্রোপলিটন এরিয়া, মেট্রো, ওনাকে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যত ক্ষমতা আছে এই ক্ষমতাগুলো চাইলে এই যে পুলিশ কমিশনারকে সরকার চাইলে দিতে পারবে। সেকশন 10 থেকে প্রিলিমিনারিতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি, তবে যে লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে এটা কোথায় আছে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টিকা লিখতে বলেছে, ঠিক আছে, এটা পরীক্ষা আসছে, বিস্তারিত আসে নাই। এবার আমরা আরেকটু সামনে যাব, যেটা আমাদের জন্য আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখতে চাই এখানে বাকি যে বিষয়গুলো আছে। তাহলে আমরা সেকশন 10 থেকে যদি পরীক্ষায় যদি প্রশ্ন দেখি, এখান থেকে কিন্তু আপনার হচ্ছে পরীক্ষা এখন পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি। এরপর আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকশন 11টা একটু দেখে ফেলি, এটা জাস্ট একটু সামারিলি দেখে আমরা আরেকটু সামনে প্রসিড করব। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি আমরা দেখি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে একটা সেকশন দেওয়া আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ নিয়ে, এটা একটু আমরা একটু দেখে আমরা সামনে প্রসিড করব। আচ্ছা, তাহলে সেকশন 11টা আমরা একটু দেখে ফেলতে পারি, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে বলা আছে, সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ দিবে প্রত্যেক আপনার হচ্ছে ডিস্ট্রিক্টে, মেট্রোপলিটন এলাকার বাইরে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। শ্যাল বি অ্যাপয়েন্টেড ফ্রম দ্য পারসন এমপ্লয়েড ইন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে ওনাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়। যদিও সেকশন ধারা 11 থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়নি, এটা নিয়ে আমরা একটু পরে হয়তো আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আপনার হচ্ছে সেকশন 11 পরে আমরা, আচ্ছা এখানে সেকশন 11তে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। সেকশন 11 সাবসেকশন যেটা 4 আছে, এটা একটু আমরা একটু ফোকাস করি, খেয়াল করেন। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগটা হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যারা আছে তাদের থেকে বেসিক্যালি আপনার হচ্ছে সিএসসি জ্যাম, তারপরে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাদেরকে নিয়োগ দেওয়া হবে। এখানে সাবসেকশন 4 যেটা আছে 11-4 এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন দিস সেকশন, এই সেকশনে যা কিছু থাকুক না কেন সরকার যদি চায় সরকার তলব করতে পারবে মে রিকোয়ার এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তলব করতে পারবে টু পারফর্ম দ্য ফাংশন অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনেকগুলো কি আছে, ক্ষমতা আছে, অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করার জন্য সরকার চাইলে আপনার যে কোনো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরকার চাইলে তলব করতে পারবে এই কাজগুলো করার জন্য। খেয়াল করেন, ফর এ পিরিয়ড টু বি ডিটারমাইন্ড ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে সময়টা ধরে দিবে এতটুকু সময়ের জন্য। ডিউরিং সাচ পিরিয়ড দ্য ম্যাজিস্ট্রেট শ্যাল নট পারফর্ম ফাংশন অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে যখন সরকার তলব করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো যখন অর্পণ করবে তখন আপনার হচ্ছে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজগুলো করবে না, সে শুধুমাত্র সে এই কাজগুলোই করবে। তাহলে আমরা সেকশন 11তে যেটা সামারিলি দেখলাম সেটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিসে যারা আছেন ওনাদের থেকে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হবে। তাহলে আমরা সেকশন আপনার হচ্ছে 10-এ আমরা দেখেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেকশন 11তে আমরা দেখলাম হচ্ছে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে 10-এর আমরা সামারি বলেছি, পরীক্ষায় প্রশ্ন আসে নাই। 11তে আমরা সামারি করার ট্রাই করছি, আমার মনে হয় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করে নাই, ঠিক আছে। তারপরে আমরা একটু আপনার হচ্ছে যদি প্রশ্ন করে আমরা যাতে প্রবলেমে না পড়ি সেই জন্য আমরা সেটা হচ্ছে একটু বলার ট্রাই করছি। এই যে এখান থেকে পরীক্ষায় আচ্ছা একটা প্রশ্ন করেছে, ঠিক আছে, একটা প্রশ্ন করেছে, বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন কে? এটা হচ্ছে আমরা রাষ্ট্রপতি নিয়োগদান করেন, নিয়োগের ক্ষমতাটা রাষ্ট্রপতি, এটা সংবিধানের আর্টিকেল 115-এ বলা আছে। 115-এ বলা আছে যারা জুডিশিয়ারি দিবেন তারা আপনার হচ্ছে আর্টিকেল 16টা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর্টিকেল 16 এটা রিসেন্টলি হচ্ছে এখানে হাইকোর্ট ডিভিশনের একটা রায় আসছে, এটা একটু দেখে নেবেন যে আর্টিকেল 116 এটা একটু দেখে নেবেন। আর্টিকেল 116 এটা নিয়ে আমি
আমার একটা লেখা আমি গ্রুপে দিয়েছি, একটু জাস্ট দেখে নেবেন। পরীক্ষায় তাহলে প্রশ্ন যেটা করেছে শুধুমাত্র নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। বিস্তারিত কিন্তু এখান থেকে প্রশ্ন করে নেই। আচ্ছা, সেকশন 12 থেকেও কেন প্রশ্ন করে নেই? 12 হচ্ছে বর্তমানে আমরা জানি সেনাবাহিনীকে সরকার স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে। সেনাবাহিনীকে আমরা জানি সেনাবাহিনীর যারা কমিশন অফিসার যারা আছেন, কমিশন অফিসার ওনারাই হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। ওনারা কিন্তু সেকশন 12 অধীনে ওনাদেরকে নিয়োগটা দেওয়া হয়েছে। সরকার যদি চায়, সেকশন 12-তে যে বিষয়টা বলা আছে, আমরা জাস্ট এটা একটু সামারি করি, আপনাদের জন্য আমার মনে হয় সুবিধা হবে। আমরা যদি একটু সামারি করি, সেকশন 12-তে জাস্ট হচ্ছে এই তালিকাটা আমরা একটু দেখে নিই। সামারিলি যদি এটা একটু দেখে নিই, সরকার যে কোনো একজন ব্যক্তিকে, এনি পার্সনকে, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাগুলো আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কি কি ক্ষমতা আছে এটা আমরা দেখবো সামনে, ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত আমাদেরকে বলি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে, যা যা করতে পারে সরকার যদি চায় এই ক্ষমতাগুলো যে কোনো একজন ব্যক্তিকে চালিয়ে দিতে পারে। এই যে এনি পার্সন, এই জায়গায় সরকার সেনাবাহিনীকে কিন্তু কি দিয়েছে? আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। তাহলে যদি কোন একজন পার্সনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যদি দেয়, সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই জন্য সেনাবাহিনীর যারা বর্তমানে দায়িত্বে আছেন ওনাদেরকে আমরা বলি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে একেবারে বর্তমানের উদাহরণ। 2 নম্বরে এসে, কোন ম্যাজিস্ট্রেটকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যখন দেওয়া হবে, কোন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যখন অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে যখন দেওয়া হবে, তখন আমরা সেটাকে বলি স্পেশাল ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যদি কোনো বিশেষ ক্ষমতা যদি দেওয়া হয়, সেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা বলি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরীক্ষায় প্রশ্ন যদি আসে, এখনো আসে নাই, আসলে এটা আসবে, এটা আমার মনে হয় একবার আসছে। মানে কোনো ম্যাজিস্ট্রেটকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়, তখন ওনাকে আপনি কি বলবেন? ওনাকে আপনি বলবেন শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেট। আর এনি পার্সনকে যদি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, তখন নাম হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যদি কোনো বিশেষ ক্ষমতা যদি আপনি দেন, তার নাম হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? এটা একেবারে সিম্পল বিষয়, এটা সরকার চাইলে পারবে। ঠিক আছে? এটা সরকার চাইলে, আপনার হচ্ছে সরকার চাইলে পারবে। পরীক্ষায় আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, এটা একটু দেখে নেন। পুলিশকে যদি দিতে চায়, পুলিশের ক্ষেত্রে এটা এসপির নিচে হবে না, এটা মিনিমাম নিম্ন কোনো পুলিশ অফিসারের উপর অর্পিত হবে না, মিনিমাম এসপি লাগবে। পুলিশকে যদি দিতে চায়, এটা মিনিমাম এসপি লাগবে, এসপির নিচে হবে না। কেমন? আচ্ছা, তাহলে আমরা অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কমেন্টগুলো দেখার ট্রাই করছি। পড়ার সিস্টেম নিয়ে অনেকে কথা বলছেন। আচ্ছা, সিস্টেমটা আপডেট করা হবে, কোনো সমস্যা নাই। সিস্টেম আপডেট করা হবে, ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, পড়ানোর সিস্টেমটা কেমন জানি গোছানো না বলেছেন শাহিন মন্ডল। আচ্ছা, আপনার জন্য এটা আরো গোছানো ট্রাই করা হবে। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাসে ফিরি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার একটু গুছাই। ঠিক আছে? এবার এই বিষয়গুলো আমরা একটু গুছিয়ে ফেলি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা যদি আমার মনে হয় এটা যদি একটু গুছিয়ে যদি বলি, সেই ক্ষেত্রে ওকে, আচ্ছা, তাহলে এই সেকশনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এরপরে হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, একটু পর আমি সেটাও একটু সামারি করব, যেহেতু আজকে প্রথম ক্লাস আমাদের। প্রথম ক্লাস হিসেবে আমার মনে হয় কিছু সীমাবদ্ধতা আছে, সেটা অবশ্যই বলতে হচ্ছে যে ফার্স্ট ক্লাস হিসেবে কিছু লিমিটেশন আছে। আর দ্বিতীয়ত একই সাথে নতুন করে আমরা স্মার্ট বোর্ড ইউজ করার ট্রাই করছি, যার কারণে আমাদের সীমাবদ্ধতাটা আমার মনে হয় একটু বেশি। ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করি এই ফরম্যাটটা আরো আস্তে আস্তে আমরা গুছিয়ে আসবো। ওকে, ঠিক আছে? ওকে, এখন আমার মনে হয় ঠিক আছে।
ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমি তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে আপনার সেকশন 4 নিয়ে আলোচনা করেছি, সেকশন 6 নিয়ে আলোচনা করেছি, সেকশন 10 নিয়ে আলোচনা করেছি, 11 নিয়ে আলোচনা করেছি, 12 নিয়ে আলোচনা করেছি। এই সেকশনগুলো আমরা বলেছি, আমরা একটু পরে একটু জাম্প করব। ওকে, তাহলে সিআরপিসি তে প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়েছি, এরপর আমরা কিছু সেকশন এক্সপ্লেইন করেছি। এবার আমরা একটু সামনে যাই, যেটা আমাদের জন্য প্রয়োজন হবে। আপনার হচ্ছে সেকশন, আমরা একটু যদি জাম্প করে দিয়ে সরাসরি চলে যাই, সেকশন 12, 22 এবং হচ্ছে সেকশন 25, এই দুটো জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সরকার চাইলে যে কোনো একজন ব্যক্তিকে জাস্টিস অফ পিস হিসেবে নিয়োগ দিতে পারেন। যে কোনো ব্যক্তিকে 22 তে বলা আছে পরীক্ষায় প্রশ্ন আসে নাই। আর সরকার চাইলে সেকশন 25 এ যে বিষয়টা বলা আছে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ, এক্স অফিসিও জাস্টিস অফ দ্য পিচ, সরকার আপনার হচ্ছে সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন, সেকশন 25 এ বলা আছে সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন ওনারা হচ্ছে সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ পিচ। ঠিক আছে, এর বাইরে আরো 3 জনের নাম এখানে বলা আছে। এক হচ্ছে আপনার হচ্ছে দায়রা জজ, দায়রা জজের কথা বলা আছে। তারপর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। আরেকজন কথা বলা আছে, সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওনারাও কিন্তু ওনাদের নিজ নিজ এলাকার জন্য আপনার হচ্ছে জাস্টিস অফ পিস হিসেবে গণ্য হবেন। তাহলে আমরা দুইটা সেকশন একটু দেখে ফেলি। সেকশন 2 তে বলা আছে আপনার সরকার যে কোনো একজন ব্যক্তিকে আপনার মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস হিসেবে ঘোষণা করতে পারেন, পরীক্ষায় প্রশ্ন আসলে লেস ইম্পর্টেন্ট। আর সেকশন 25 এ যেটা বলা আছে, সরকার হচ্ছে সারা বাংলাদেশের জন্য সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন ওনারা সারা বাংলাদেশের জন্য জাস্টিস অফ দ্য পিচ। আর দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনারা নিজ নিজ এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস হিসেবে গণ্য হবেন। পরীক্ষায় প্রশ্ন আসে নাই, একটা প্রশ্ন আসছে, সেটা 25 থেকে। কিভাবে আসছে সেটা আমরা একটু পরে দেখবো। এরপর আরেকটা সেকশন আমরা একটু দেখে নিতে চাই, সেটা হচ্ছে সেকশন 28। এই যে পেনাল কোডে যে অপরাধগুলো আমরা দেখবো, অসংখ্য অপরাধ পেনাল কোডে আছে, এগুলো আসলে বিচার কে করবে? পেনাল কোডের অপরাধ বিচার করতে পারে হাইকোর্ট ডিভিশন, বিচার করতে পারে দায়রা আদালত, বিচার করতে পারে ম্যাজিস্ট্রেট কোর্ট, অথবা সেকেন্ড শিডিউলে যে আমরা দেখলাম 8ম কলাম, এই 8ম কলামে লেখা আছে পেনাল কোডের একটা অপরাধ কে বিচার করবে, সেটা কিন্তু সেখানে বলা আছে। ঠিক আছে, এটা আছে আপনার হচ্ছে সেকশন 28। আমরা আরেকটা বিষয় আমরা একটু দেখে ফেলি, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে একটা অপরাধের যে বিচার করবে, কোন কোর্ট বিচার করবে, এটা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বিচারটা আসলে করবে কে? আপনারা আমাকে সরাসরি উত্তর দিবেন, কে বিচার করবে। এটা লেখা আছে সেকেন্ড শিডিউলের 8ম কলামে, রাইট? আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কে বিচার করবে, এটা বেসিক্যালি আছে কোথায়। ঠিক আছে, আচ্ছা, শাহিন মন্ডল একটা কমেন্ট করেছেন। আচ্ছা, শাহিন মন্ডলের যদি প্রবলেম হয়, আমার মনে হয় শাহিন মন্ডল আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি সার্কলা, আচ্ছা ওকে। আর অনেকে কমেন্ট করেছেন, ওকে। আচ্ছা, ক্লাসটাকে আমরা আরো বেশি পরিমাণে ইজি ফরম্যাটে নিয়ে যাব, টেনশনের কোনো কারণে। আমরা ফার্স্ট ক্লাস শুরু করলাম। ঠিক আছে, অনেকেই আপনারা কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেকশন 28 যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে এগুলো কে কে বিচার করতে পারবে, তাহলে দ্বিতীয় তফসিলের 8ম কলামও কিন্তু সেটা বলা আছে কে বিচার করতে পারবে। এখানে যেমন বলা আছে আরেকটা বিষয়ের হচ্ছে বিচার কোথায় করতে পারবে সেটা বলা আছে, সেটা হচ্ছে 29C। 29C তো কিন্তু কে বিচার করতে পারবে সেই বিষয়ে কিন্তু বলা আছে। এটা হচ্ছে সাধারণ ক্ষমতা, বিচার করার সাধারণ ক্ষমতা, কে বিচার করতে পারবে। আর 29C তে যেটা বলা আছে, এটা হচ্ছে একটা স্পেশাল ক্ষমতা, এটা স্পেশাল ক্ষমতা। সরকার যদি চায় হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে, সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারেন সিএমএম কে, দিতে পারেন সিজেএম কে, দিতে পারেন শুধুমাত্র ডেথ পেনাল্টি ছাড়া। যেসব অপরাধে আপনার ডেথ পেনাল্টি আছে সেটা ছাড়া সরকার চাইলে হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে আপনার হচ্ছে সিএমএম সিজেএম কে বিচার করার ক্ষমতা দিতে পারেন। আমি আবারও বলছি, বিচার করার ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা, একটা বিষয় গেল। এখানে আরেকটা কথা আছে, 2 নম্বরে বলা হচ্ছে সরকার যদি চায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে অথবা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সকল ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। দিবে না কোনটা? ডেথ পেনাল্টি দিবে না, লাইফ ইমপ্রিজনমেন্ট দিবে না, 10+, যেটার শাস্তি 10+ আছে সেটা দিবে না। তাহলে আমরা বিচার করার ক্ষেত্রে দুইটা বিষয় আমরা দেখলাম। একটা বিষয় আমরা দেখলাম সেকেন্ড শিডিউলের 8ম কলামে বলা আছে কে বিচার করবে, এটা একটা সাধারণ ক্ষমতা বিচার করার আমরা যদি বলি। আর সেকশন 29C তে যেটা বলা আছে এটাকে আমরা বললাম স্পেশাল ক্ষমতা বিচার করার। তাহলে দুইটা ক্ষমতা আছে। আচ্ছা, এখন যদি সাধারণ ক্ষমতায় যদি কি করে আমরা বিচার করে, যেটা আমরা সেকেন্ড শিডিউলে আছে, তাহলে তার শাস্তি কিভাবে দিবে এই কথাটা বলা আছে সেকশন 31 এবং হচ্ছে সেকশন 32-এ।
32টা আগে একটু দেখে ফেলি। 32-এ বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বিচার করার পরে শাস্তি দিতে পারবে 5 বছর অথবা হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে। আর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারবে 3 বছর অথবা হচ্ছে 3 লাখ টাকা। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারবে 2 বছর অথবা হচ্ছে 2 লাখ টাকা। এটা কিন্তু চেঞ্জ আসছে, আগে ছিল না। আর 31-এ বলা আছে সেশন জাজ যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, এডিশনাল সেশন জাজ যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন। আর জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ দিতে পারে 10 বছর পর্যন্ত, এর বেশি দিতে পারেন না। তবে সেশন জাজ যদি কাউকে ডেথ পেনাল্টি দেয় এটা কিন্তু কার্যকর হবে হাইকোর্ট ডিভিশন যদি কনফার্ম করে, সাবজেক্ট টু কনফার্মেশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আরেকটু বলি। তাহলে সেকেন্ড শিডিউলের 8ম কলাম অনুসারে যদি আপনি বিচার করেন তাহলে আপনি শাস্তি দিতে পারবেন এইভাবে। এখন যদি বিচারটা আপনি যদি 29C অনুসারে করেন সেই ক্ষেত্রে আপনি শাস্তিটা কিভাবে দিবেন এটা বলা আছে সেকশন হচ্ছে আপনার হচ্ছে 33-এর আয়াতে। 33-এর আয়াতে বলা হচ্ছে, তাহলে আমরা এটাকে যদি আরেকটু যদি সুন্দর করে সাজিয়ে যদি লিখি, আপনি যদি সেকেন্ড শিডিউলের 8ম কলামে যেভাবে দেয়া আছে বিচার কে করতে পারবে এইভাবে যদি আপনি বিচার করেন, আপনি শাস্তি দিবেন সেকশন 31-এ, আপনি শাস্তি দিবেন সেকশন 32-এ। আর আপনি যদি বিচারটা যদি করেন 29C-তে, যেখানে বলা আছে সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে সরকার সিজেএম কে আপনার হচ্ছে কি করতে পারবে, ক্ষমতা দিতে পারবে যে কোনো অপরাধের বিচার করার জন্য, শুধুমাত্র যেটাতে ডেথ পেনাল্টি আছে সেটা ছাড়া। 2 নম্বরে বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সকল অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, শুধু দিবে না ডেথ পেনাল্টি, লাইফ এবং যেটাতে 10+ আছে সেটা ছাড়া সবগুলোতে দিতে পারেন। এখন এই যে যদি আপনি বিচারটা যদি করেন সেকেন্ড শিডিউলের 8ম কলাম অনুসারে সেই ক্ষেত্রে আপনি শাস্তি দিতে পারবেন। 31-এ বলা আছে, এটা আমি বলেছি। 32-এ বলা আছে ফার্স্ট ক্লাস যদি হয় কি হবে, সেকেন্ড ক্লাস হলে কি হবে, থার্ড ক্লাস হলে কি হবে। আর যদি 29C অনুসারে যদি বিচারটা করেন, স্পেশালি যদি আপনাকে এম্পাওয়ার করে, সেই ক্ষেত্রে আপনি কতটুকু বিচার শাস্তি দিতে পারবেন সেটা 33-এতে বলা আছে। 33-এতে বলা হচ্ছে দ্য ম্যাজিস্ট্রেট হু আর এম্পাওয়ার্ড আন্ডার সেকশন 29C, 29C-তে যাদেরকে ক্ষমতা দেওয়া হলো তারা শাস্তি দিতে পারবে সর্বোচ্চ 7 বছর, আপ টু 7 ইয়ার্স। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আচ্ছা আচ্ছা, কোনো স্যার এখন একটু বুঝতে পারছি, শাহিন মন্ডল আপনি বুঝতে পারছেন, আপনি এখন একটু বুঝতে পারতেছি। আচ্ছা, আপনি বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, আপনি টেনশন ছাড়া বসেন। যে প্রথম ক্লাসে যদি আপনি সবকিছু বুঝে যান আমার মনে হয় তখন এটা একেবারে সহজ হয়ে যাবে। মানে একেবারে এটা এতটা সহজ না, এতটা সহজ হলে আপনি তো আমার কাছে জীবনে আসতেন না বা আমার ক্লাস আপনি জয়েন করতেন না। এটা একেবারে সিম্পল বিষয়, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই যে প্রথম ক্লাসে আপনি সব বুঝে যাবেন, এরকম আসলে এত ব্রিলিয়ান্ট হলে আমার মনে হয় ক্লাসে জয়েন করার দরকার ছিল না। টেনশনের কোনো কারণ নাই, আস্তে আস্তে বুঝবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ধারা বা অধ্যায় ভিত্তিক সিপিসি পড়ালে আমাদের জন্য ভালো হই মিস্টার আব্দুর রহিম। ওকে, খুব চমৎকার, থ্যাংক ইউ সো মাচ স্যার। পড়ানোর সিস্টেমটা একমাত্র ঠিক আছে। ওকে, আচ্ছা, 10,000, 5,000, 2,000 এত টাকা পর্যন্ত অর্থদণ্ড এমন হবে নাকি লাখ হবে? সবগুলো লাখ হবে, ঠিক আছে। এখানে কিন্তু চেঞ্জ আসছে। স্যার সেকশন 33-এর খটা একটু বুঝাবেন। 33-এর খ কোনটা? আচ্ছা, 33-এর ক, 33-এর ক এগুলো আমরা আলাদা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে। 33-এর যতটুকু প্রয়োজন বা অ্যামেন্ডমেন্টের জায়গাটা আরেকবার বললে ভালো হতো। অ্যামেন্ডমেন্টের জায়গাটা ইতিমধ্যে আমি বলেছি, ঠিক আছে। 2 বছর 2 লাখ, 3 বছর 3 লাখ, 5 বছর 5 লাখ, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যামেন্ডমেন্ট। তাহলে 32-এ যেটা আসছে, 32-এরটা যদি আমরা একটু আরেকবার যদি বলি, 32-এ আমরা এটা যদি আমরা একটু আরেকবার বলি, তাহলে 32 সেকশন বা 32টা যদি আমরা আরেকবার যদি দেখি, তাহলে 32-এ আপনার হচ্ছে সেকশন 32 ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারে 5 বছর পর্যন্ত সাজা অথবা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত ফাইন। সেকেন্ড ক্লাস হচ্ছে 3 বছর 3 লাখ টাকা পর্যন্ত। থার্ড ক্লাস 2 বছর 2 লাখ টাকা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটু আরেকটা সেকশন আমরা একটু দেখে নিব। এটা জাস্ট আমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। 18 একটু দেখে নিবেন, ভেরি সিম্পল সেকশন 18 এবং হচ্ছে আরেকটা সেকশন আছে 18 একটু দেখে নিবেন। 18, আচ্ছা আমি একটু আপনাদেরকে আবার একটু চলে যাই, একটু পিডিএফে যাই, সমস্যা নাই, আস্তে আস্তে আমরা সবকিছু কভার করব। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। ওকে, ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন আমার সাথে। এবার একটু পিডিএফে চলেন, দেখি আমরা পিডিএফে কি আছে। ওকে, আচ্ছা, পিডিএফ থেকে আমরা একটা জিনিস দেখবো, সেকশন 12 আমরা দেখেছি, এটা একটু দেখে নেবেন। 70, এটা পরীক্ষা প্রশ্ন আসে না, একটা প্রশ্ন আসছে, এটা একটু আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করি যে এখানে কি আছে। আচ্ছা,
আচ্ছা, এখানে দেখেন সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিন্তু প্রধান হবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট, এটা আপনারা পারবেন। আর সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রধান হবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রধান হবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের প্রধান হবেন কে? দায়রা জজ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সকল ম্যাজিস্ট্রেটদের প্রধান হবেন ওই এলাকার জন্য মেট্রোপলিটন দায়রা জজ বা মহানগর দায়রা জজ। পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ, এটা আমরা সবাই জানি জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এটা একটু দেখবেন। এরপরে আমরা আরেকটা বিষয় একটু দেখে নিব, সেটা হচ্ছে এগুলো আপনারা পারবেন, সেকশন 17 এটা একটু দেখে নেবেন। আর 18 এবং 21 এগুলো প্রশ্ন আসে নাই, তারপরে আপনার হচ্ছে সিএমএম এর কি কাজ আছে এটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এই যে আপনার হচ্ছে মফস্বল এলাকা এটা আলোচনা করেছি, যদিও পরীক্ষায় প্রশ্ন আসে নাই, একটা প্রশ্ন আসছে আপনার হচ্ছে নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ, তাহলে কোন ব্যক্তি হবে? এই যে এখানে দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনটা বিষয়, তাহলে উত্তর হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এগুলো আপনারা পাবেন পরীক্ষায়। নেক্সট হচ্ছে ওরকমই প্রশ্ন আসবে। আর একটা বিষয় আমরা দেখেছি, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নেবেন, হয়ে যাবে। এরপর আমরা সেকশন 28 বলেছি, পরীক্ষায় প্রশ্ন আসে নাই। 29C নিয়ে আলোচনা করেছি, সেকশন 29C, এই যে এটা নিয়ে আলোচনা করেছি, এটা পরীক্ষায় এখনো আসে নাই, আসতে পারে। আর 29C তে যদি বিচার করে সেই ক্ষেত্রে শাস্তি হবে 33 এর। দ্য ম্যাজিস্ট্রেট হু আর empowered under section 29C they cannot pass sentence exceeding 7 years, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে সেটা হচ্ছে ধারা 32। ঠিক আছে, আপনার হচ্ছে ধারা 32 নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। 32টা যদি আমরা একটু করে যদি দেখি, সেকশন 32, আচ্ছা 32টা আমার স্লাইডের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, তাহলে হচ্ছে নেক্সট, আচ্ছা এটা আমার লাগবে না এখানে, ওকে। আচ্ছা এবার আমরা আরেকটু যাই, তাহলে আজকের ক্লাসে আমি আসলে বেসিক্যালি কি পড়িয়েছি এটা আমি আপনাদেরকে একেবারে এবার একটা শর্ট নোট করি, কেমন? আজকের ক্লাসে একটা শর্ট নোট দিয়ে দিলে আমার মনে হয় আপনাদের জন্য আরো সুবিধা হবে। আজকের ক্লাসে আমি বেসিক্যালি যেটা আপনাদেরকে পড়িয়েছি এটা যদি শর্টলি যদি ব্রিফ করি, নাম্বার 1 আমি বলেছি 1898 সালের 5 নং আইন, এটা আমি প্রথমে বলেছি, এটা একটা পদ্ধতিগত আইন, সেটা আপনাদেরকে বলেছি। এখানে 4টা শিডিউল আছে, সেটা আমি বলেছি। 4টা শিডিউলের মধ্যে সেকেন্ড শিডিউলে কি আছে বলেছি, থার্ড শিডিউলে আছে হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা, ফোর্থ শিডিউল আছে অতিরিক্ত ক্ষমতা, ফিফথ শিডিউল আছে ফার্মগুলো, এটা আমরা বলেছি। আর আরেকটা বিষয় আমরা বলেছি, সেটি হচ্ছে অনেকগুলো সংজ্ঞার কথা আমরা বলেছি। সেকশন 4 এ গিয়ে আমরা ডেফিনিশন গুলো দেখেছি, যেখানে কমপ্লেন্টের সংজ্ঞা ছিল, যেখানে ইনভেস্টিগেশনের সংজ্ঞা ছিল, ইনকোয়ারি সংজ্ঞা ছিল, থানার ওসির সংজ্ঞা ছিল, অ্যাডভোকেটের সংজ্ঞা ছিল, বেলেবল সেকশনের সংজ্ঞা ছিল, চার্জের সংজ্ঞা ছিল, অফেন্সের সংজ্ঞা ছিল। এরপরে আমরা হচ্ছে সেকশন 6 এ গিয়ে আমরা ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোর্টস এর কথা বলেছি, যেখানে আমরা বলেছি দুই ধরনের থাকবে, একটা হচ্ছে আপনার হচ্ছে কোর্ট অফ সেশন আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে। ম্যাজিস্ট্রেটকে আমরা দুই ভাগে ভাগ করেছি, জুডিশিয়াল এবং হচ্ছে এক্সিকিউটিভ। জুডিশিয়ালকে আবার আমরা 4 ভাগে ভাগ করেছি, 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেখানে আমরা বলেছি সিএমএম এবং হচ্ছে সিজেএম ফার্স্ট ক্লাস এবং হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ড ক্লাস, এটা আমরা বলেছি। সেকশন 9 নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, যেখানে দায়রা আদালত নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা বলেছি দায়রা আদালতের বিষয়ে আমরা বলেছি কে কে থাকবে, যেখানে থাকবে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং হচ্ছে যুগ্ম দায়রা জজ থাকবে, এটা আমরা বলেছি। মহানগর এলাকার ক্ষেত্রে দায়রা আদালতকে আমরা বলেছি মহানগর দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, জাজের নাম হবে মহানগর দায়রা জজ, কেমন? এটা হচ্ছে আমরা সেকশন 9 এ বলেছি। সেকশন 10 এ গিয়ে আমরা আলোচনা করেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সেকশন 11 এ গিয়ে আমরা বলেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেকশন 12 এ গিয়ে আমরা বলেছি স্পেশাল ম্যাজিস্ট্রেট। বাড়ির কাজ দিয়েছি আপনাদেরকে সেকশন 17, সেকশন 18, সেকশন, এটা আমরা বাড়ির কাজ দিয়েছি। 22 হচ্ছে জাস্টিস অফ পিস ফর মফস্বল এবং এক্স অফিসিও জাস্টিস 25। 28 এ গিয়ে আমরা বলেছি পেনাল কোডের অপরাধগুলো কে কে বিচার করতে পারবে, সেটা আমরা বলেছি। এরপর আমরা আলোচনা করেছি 29C এবং 33 এর এ একসাথে, যেখানে বলেছি শাস্তি দিতে পারবে 7 বছর পর্যন্ত। এরপরে সেকেন্ড শিডিউলের সাথে মিলিয়ে আলোচনা করেছি ধারা 32 আলোচনা করার সময় বলেছি ধারা 32 অ্যামেন্ডমেন্ট আসছে, পরীক্ষায় প্রশ্ন আসবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারবে কতটুকু? 5 বছর 5 লাখ টাকা পর্যন্ত। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে 3 বছর 3 লাখ টাকা পর্যন্ত। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে 2 বছর 2 লাখ টাকা পর্যন্ত। ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি এর বাইরে প্রশ্ন হবে না। আজকে যেহেতু প্রথম ক্লাস সেই হিসেবে একটু আমরা বিক্ষিপ্তভাবে ছিলাম, এটা
ছেড়ে ছেড়ে আচ্ছা ঝামেলায় পড়বেন, জি না, ক্লাসে মনোযোগ দেন। সাফওয়ান আব্দুল্লাহ বলেছেন, স্যার ছিলেন তো 32-এ, চলে গেলেন 17-তে, এভাবে এলোমেলো হলে আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা মিস্টার সাফওয়ান আবেদিন, ও আপনাদের সমস্যা হচ্ছে, আমি একটু, আচ্ছা ওকে, সমস্যা হবে না আশা করি, দ্রুত গুছিয়ে আসতে পারবেন। প্রথম ক্লাস একটু এলোমেলো হবে। আচ্ছা পানিশমেন্ট আমরা বলেছি, পানিশমেন্টের ক্ষেত্রে 7 বছর, আচ্ছা 10 বছর, ওকে। ফৌজদারিতে মোট কয়টা তফসিল আছে? উত্তর হচ্ছে মোট 4টা তফসিল আছে। আচ্ছা আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এরবারে আমি আপনাদেরকে প্রথমে কিছু কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, একেবারে ক্লাসের শুরুতে আমি একটু সেদিকে আবারও যাচ্ছি, যেটা বলার সময় আপনাদের মাথার উপরে গিয়েছিল। বেসিক্যালি আমরা হচ্ছে তাদের জন্য সম্ভব, ও স্যার গো আস্তে আস্তে যান, না, আপনার হচ্ছে যত বছর তত লাগ, আপনার হচ্ছে আস্তে আস্তে যাওয়া যাবে না, আমাদেরকে স্পিডে যেতে হবে, পরীক্ষা কিন্তু খুব কাছেই। আচ্ছা তাহলে সিআরপিসিতে আমরা বেসিক্যালি যে কাজটা করব, বইয়ে 1000 লেখা আছে, ওকে, বাট ইফেক্টিভ 5টা না, উত্তর হবে 4টা, কেমন? আচ্ছা যাই হোক, আমরা সামারি একটু বলে ফেলি। প্রথমত আসলে সিআরপিসিতে আমরা বেসিক্যালি যে কাজটা করব, নেক্সট ক্লাসগুলোতে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, আর অনেক বিষয়গুলো নিয়ে। সিআরপিসিতে আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফৌজদারি মামলার পুরো জার্নিটা আমরা দেখব। এই যে আমরা মামলাটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে কি হবে, সেই ধারাগুলো কিন্তু এখানে আমি লিখেছি, মনে রাখার দরকার না, এগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এরপরে আমরা করার পরে মামলাটা আমলে নিব, আমলে নেওয়ার পরে এই আপনার হচ্ছে প্রসেস ইস্যু করবে, এরপরে বিচার হবে, আপিল হবে, রিভিউ হবে, এরপরে কোয়াশমেন্ট হবে, আপনার আরো অনেকগুলো বিধান আছে। বেসিক্যালি এগুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে আলোচনাটা করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করেছি, যেটা পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটি একটা পদ্ধতিগত আইন, এটি 1897 সালের 5 নং আইন, এটা 1897 সালের 5 জুলাই কার্যকর হয়। এখানে 4টা তফসিল আছে, কোন তফসিলে কি আছে আমরা জেনে নিব। সেকশন 4 এ অনেকগুলো ডেফিনিশন দেওয়া আছে। সেকশন 6 আমরা বলেছি ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোর্টস, দেয়ার আর 2 ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, দেয়ার আর 2 classes of magistrate, judicial executive. There are 4 classes of judicial magistrate: CMM, CJM, first class, second class, and third class. সেকশন 9 এ গিয়ে আমরা কোর্ট অফ সেশনের কথা বলেছি, সেকশন 10 এ গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কথা বলেছি, সেকশন 12 এ গিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বলেছি। সেকশন 22 এবং 25 জাস্টিস অফ পিস এবং জাস্টিস অফ পিচের কথা আমরা বলেছি। 28 নিয়ে আলোচনা করেছি। 29C এবং 33A দুইটা একসাথে করে আমরা বলেছি 29C তে যদি বিচার করে শাস্তি দিতে পারবে সর্বোচ্চ 7 বছর। আর সেকশন 32 এ আমরা বলেছি যেসব ম্যাজিস্ট্রেটরা সেকেন্ড শিডিউলের 8ম কলাম অনুসারে বিচার করবে তারা শাস্তি দিতে পারবে 32 অনুসারে 5 বছর 10 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ টাকা। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমার মনে হয় নেক্সট ক্লাসে আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আর নেক্সট ক্লাসে শুধুমাত্র আমার স্টুডেন্টরা জয়েন করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো ইফেক্টিভলি আমরা যেতে পারবো। তবে একটা বিষয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু আপনাকে অবশ্যই ক্লাসে পড়ে আসতে হবে, ঠিক আছে? আপনি যদি আমার 1 ঘন্টা ক্লাস করে যদি আপনি হাফেজ হয়ে যেতে পারেন বা এক্সপার্ট হয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় জীবনে আর ল এর তো দরকারই ছিল না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আপনার হচ্ছে আপনি ক্লাসে জয়েন করবেন। আরেকটা বিষয়, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারবেন যে বই নিয়ে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে আমার যেটা সাজেশন থাকবে এজ এ টিচার হিসেবে, আপনারা পিলি মাস্টার বইটা একটু ভালো করে পড়েন। এখান থেকে পরীক্ষায় 91% প্রশ্ন পাবেন, 91% প্রশ্ন, 91 এর বেশি হইতে পারে, কম হবে না। কারণ এখানে হচ্ছে আপনার এই 91% উপরে পাবেন, যেহেতু এটা মূল আইন ভিত্তিক পাবেন। এটা পড়ার সময় একই সাথে আপনি লিখিত মাস্টারটা একটু মিলিয়ে পড়বেন, ঠিক আছে? লিখিত মাস্টার মিলিয়ে পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটু সুবিধা হবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন। আর আগামীকাল আমাদের সেকেন্ড ক্লাস হবে, যেটা আমাদের স্টুডেন্টরা জয়েন করবে কেবল, যেখানে আমি আশা করবো আরো স্মুথলি আমি ক্লাসটা কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। আর মিনি ল স্কুলে আপনি যুক্ত হতে চাইলে আমাদের আইডি গুলো সবগুলো কমেন্ট বক্সে দেওয়া আছে। লিখিত মাস্টার, পিলি মাস্টার, মিনি ল স্কুলে আইডি গুলোতে আপনারা নক করতে পারবেন, ঠিক আছে? এখানে আমাদের যে আইডি গুলো আছে, আপনি হচ্ছে লিখিত মাস্টার আইডি আছে আমাদের, তারপরে হচ্ছে প্রিলি মাস্টার আইডি, মিনি ল স্কুল, ঠিক আছে? আপনি এই আইডি গুলোতে নক করতে পারেন, ঠিক আছে? আরো কিছু আইডি আছে যেগুলো মডারেটর করা আছে, এগুলোকে আপনি নক দিয়ে এডমিশন নিতে পারেন। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। আচ্ছা, ক্লাসের আগে কিছু করণীয় আছে। আমার ক্লাসে জয়েন করার আগে, আপনি যখন আমার ক্লাসে জয়েন করবেন, ক্লাসে জয়েন করার আগে অবশ্যই আপনি 30 থেকে 50 মিনিট ক্লাসে পড়ে আসবেন,
ঠিক আছে, আপনি ক্লাসে কিছুই না পড়ে ক্লাসে জয়েন করবেন, তখন আমার মনে হয় আসলে আপনাকে একেবারেই ওভাবে বোঝানো সম্ভব না। আপনাকে ক্লাসে পড়ে আসতে হবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা আজকে যেটা আলোচনা করলাম 33 থেকে স্টার্ট করে নেক্সট ক্লাসে আমরা মিনিমাম 67 এর উপরে আমরা চলে যাব, ঠিক আছে। আর ক্লাস যেহেতু পরীক্ষার সময় আমাদের হাতে কম, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা খুব সবাই একটু ক্লাসে পড়াশোনা করে জয়েন করবেন। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি ক্লাসে পড়াশোনা করেই জয়েন করবেন, ঠিক আছে। আপনি হুট করে আন্দাজে এসে অনেক কাজে ব্যস্ত, আপনি মিছিলে ব্যস্ত, মিটিংয়ে ব্যস্ত, আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, আপনি হুট করে ক্লাসে ঢুকে গেলেন, এই ক্লাস আমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। এটা সেক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য এটা একটা লস প্রজেক্ট হয়ে যাবে এবং পরীক্ষা পাশ করা সম্ভব হবে না, কারণ পরীক্ষায় পাশ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। যদি স্ট্যাটিস্টিক্স দেখি সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, আজকে আমরা প্রথম ক্লাস হিসেবে অনেক লম্বা ক্লাস নিয়েছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে এত লম্বা ক্লাস হবে না, আমাদের ক্লাসগুলো হবে 1 ঘন্টা 20 মিনিট, এটা স্ট্যান্ডার্ড। সবার জন্য শুভকামনা। আর বাড়ি কাজ যেটা থাকবে, বাড়ি কাজ হচ্ছে আপনি আজকে যে বিষয়গুলো আমি পড়িয়েছি সেকশন 1 থেকে স্টার্ট করে 32, যেহেতু প্রথম ক্লাস ছিল আমার, এই ক্ষেত্রে আমি অনেকগুলো বিষয় এক্সপ্লেনও করেছি কম। আপনারা আজকে বাড়ি কাজ এগুলো একটু দেখে নেবেন, একই সাথে সেকশন 67 পর্যন্ত আপনার পিডি মাস্টার থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরেকটু গতি বাড়াবো। ভাইয়া পিডি মাস্টারে সিআরপিসি সাপ্লিমেন্ট সেপারেট দেওয়া আছে, বাট সিপিসি কি অ্যাড করা? আচ্ছা, এটা আপনি কোনটা নিয়েছেন এটার উপর ডিপেন্ড করবে। তো সবার জন্য শুভকামনা, আজকে আমরা এখানে শেষ করি। সবার জন্য শুভকামনা, হোপফুলি আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।